Okay, so this is our fifth free live class of this free course. So in this class, I'm going to talk about practical use of passive voice অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে প্র্যাকটিক্যাল ব্যবহারটা আছে এটা নিয়ে কথা বলবো এই ক্লাসে। এই প্যাসিভ ভয়েস আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা রাইটিং বলেন বা স্পিকিং বলেন। আমরা গ্রামাটিক্যাল ওয়েতে প্যাসিভ শিখে থাকি, বাট আমি আজকের ক্লাসটাতে আপনাদের প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েসের ব্যবহার শেখাবো। অর্থাৎ প্র্যাকটিক্যাল ব্যবহারটা কেমন, এইখানে প্রথমত যে চ্যাপ্টারটা আমি দেখাবো, এই যে পিডিএফ ফাইলটা আপনারা দেখছেন, এখানে গ্রামাটিক্যাল কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো এটা নিয়ে আমি একটু কথা বলবো। এটা নিয়ে কথা বলার পর আমি প্যাসিভ ভয়েসের একটা রাইটিং ক্লাস দেখাবো। এই রাইটিং ক্লাসগুলো হচ্ছে আমার পেইড কোর্সের 10টা মাস্টার্স রাইটিং ক্লাস আছে, তার থেকে একটা ক্লাস আমি এখানে নিয়ে এসেছি। ফ্রি ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস। তো এটা প্যাসিভ রিলেটেড, এই জন্যই আমি এখানে এনেছি। এটা আমি দেখালে আপনারা বুঝতে পারবেন যে এই প্যাসিভ ভয়েস আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করার জন্য কতটা ইফেক্টিভ এবং কতটা ইম্পর্টেন্ট। এবং এই প্যাসিভ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা ভালো ধারণা না থাকে, আপনি কখনো ইংরেজি ভাষাটা প্রফেশনালি ডেভেলপ করতে পারবেন না। এবং এটা কমপ্লিট করার পর আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাবো, অর্থাৎ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন। গতকাল যারা লাস্ট পর্যন্ত ছিলেন, এটা যারা লাস্ট পর্যন্ত থাকবেন তারা পাবেন। গতকাল যারা লাস্ট পর্যন্ত ছিলেন আমি দেখিয়েছিলাম বাংলা টু ইংলিশ কনভারসেশন, যে ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, তাই না? আমাদের মাতৃভাষা বাংলা। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেই কথাটাকে ইনস্ট্যান্টলি কিভাবে আমরা ইংলিশে লিখতে পারি বা বলতে পারি, আমি আপনাদেরকে সেটা দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো ইংলিশ টু ইংলিশ কনভারসেশন। অর্থাৎ আমরা, একটু কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, আমরা একটা ইংলিশ কনভারসেশনকে সলভ করব। আমরা অনেকেই আছি ইংলিশে প্যাসেজ রিডিং করি, আমরা রিডিং পড়তে পারি, কিন্তু রিডিং পড়া সত্ত্বেও একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল সেন্সটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল অর্থটা কি, এটা আমরা অনেকেই ধরতে পারি না। যে একটা বাক্য ঠিক কোন টেন্সে লেখা আছে, ভার্বের ফর্মটা কেমন, অর্থাৎ এর অ্যাকচুয়াল যে বাংলা মিনিং সেটা কি হবে, এটা আমরা বুঝতে পারি না। তো এই সেন্টেন্সগুলো, এই ডায়লগের যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিব, যখন একজন মানুষ আরেকজনের সঙ্গে কনভারসেশন করে, কমিউনিকেশন করে, এই কনভারসেশন বা কমিউনিকেশনের জন্য ঠিক কোন ধরনের স্ট্রাকচারের বেশি ব্যবহার হয়। অর্থাৎ বিগত ক্লাসগুলোতে আমি বলছিলাম যে আমাকে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ এই সমস্ত বিষয় শেখা লাগে, অনেক অনেক স্ট্রাকচারের কথা আমি বলছিলাম। বাট একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্র্যাকটিক্যাল স্পিকিং বা প্রেজেন্টেশনে আমার তো সমস্ত স্ট্রাকচার নিয়ে আসার প্রয়োজন হয় না, মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। আমার যেমন 12টা স্ট্রাকচার আছে টেন্সের, এই 12টা স্ট্রাকচারে কি অলওয়েজ প্রয়োজন হয় ডে টু ডে লাইফের কনভারসেশনে? না। জাস্ট 6 থেকে 7টা টেন্সের ভালো ব্যবহার জানলেই যে কোনো কথাবার্তা চালিয়ে নেওয়া যায়। তো একজন মানুষ যখন আরেকজনের সঙ্গে কথা বলে, কমিউনিকেশন করে, কনভারসেশন করে, ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ইউজ করে, এইটা আপনি বুঝতে পারবেন যদি এই কনভারসেশন গুলো আপনারা অ্যানালাইসিস করেন। আর এটা বুঝতে পারলে কি হবে, আপনি যখন একজনের সঙ্গে ইংলিশে কথা বলতে যাবেন, স্পিকিং করতে যাবেন, কনভারসেশন করতে যাবেন, আপনার ওই সেন্টেন্স গুলো ব্যবহার করা, ইউজ করাটা অনেক ইজি হয়ে যাবে আপনার কাছে, অনেক সহজ হয়ে যাবে। সহজে অর্থাৎ দ্রুত, ইনস্ট্যান্টলি যে কোনো কথা আপনি কিন্তু ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন। এই যে পিডিএফটা দেখছেন, এখানে আমার টোটাল 39 অর্থাৎ 39টা কনভারসেশন আছে, এবং সবগুলো ইংলিশ টু ইংলিশ কনভারসেশন বিভিন্ন সিচুয়েশনের উপর। প্যাসেজ অ্যানালাইসিস করতে পারলে কি হয়, প্যাসেজ অ্যানালাইসিস করতে পারলে ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়, রিডিং এর যে স্কিল সেটা ডেভেলপ হয়, প্রোনাউন্সিয়েশনের জায়গাটা ডেভেলপড হয়, নতুন ভোকাবুলারি থাকলে যেটা বললাম সেটাকে নেওয়া যায়। এছাড়া একটা সেন্টেন্স বা বাক্যের রাইটিং এর ফরমেশন সম্পর্কে জানা যায়, পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসে। ওভারঅল সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য ইংলিশ রিডিং অর্থাৎ প্যাসেজ অ্যানালাইসিস করা, এটা এটা যে কতটা ইফেক্টিভ এবং কতটা ইম্পর্টেন্ট, এটা আপনারা যারা একবার করবেন, একবার করা শুরু করবেন, তারা বুঝতে পারবেন। একবার এটা করতে পারলে এর মজাটা বোঝা যায়, কারণ এটা থেকে খুবই দ্রুত ডেভেলপমেন্টটা পাওয়া যায়। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, লাস্ট পর্যন্ত থাকবেন। আমি প্রথমত প্যাসিভের ফাংশনগুলো নিয়ে কথা বলবো, ওই জায়গাটা ক্লিয়ার করে আমরা এই কনভারসেশনের জায়গাটাতে আসব। আশা করি, আবারও বলছি, আপনি এই যে আজকে যে ক্লাসটা করছেন, আপনার এই সময়টা বৃথা যাবে না। অনেক ভালোভাবে প্রত্যেকটা বিষয়কে আপনি ডেভেলপ করতে পারবেন, প্রত্যেকটা বিষয়কে আপনি নিতে পারবেন। তো আগে আমরা প্যাসিভ দিয়ে শুরু করি। সবাই একটু মনোযোগ দেন, দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। কোথায় ছিলাম, আমার মেইন ফাইলটা কোথায় প্যাসিভের, এই যে দেখেন একটু। এখানে প্রথমত ভয়েসের একটা ডেফিনেশন দিচ্ছে, বলছে ভয়েস চেঞ্জ। আগে এই জিনিসটা বোঝেন যে ভয়েস মানে কি। ভয়েস, এই যে কথাটা আমি বলছি, এই ভয়েস জিনিসটা কি। ভয়েস মানে হচ্ছে বাচ্চ, অর্থাৎ ভয়েস মানে হচ্ছে স্পিচ। ভয়েস মানে হচ্ছে
বাচ্চ, স্পিচ, স্পিচ মানে কি সেন্টেন্স, সেন্টেন্স মানে কি কথা। অর্থাৎ এই যে আমি আপনাদের সামনে এখন লেকচার দিচ্ছি, কথা বলছি, মুখ দিয়ে কথা বের করছি, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে আমার ভয়েস। এখন এই যে আমি কথা বলছি, আমি লেকচার দিচ্ছি, স্পিচ দিচ্ছি, এই ভয়েসটা প্রধানত দুই ভাবে হয়। মনোযোগ দিয়ে বোঝেন। একটাকে বলি আমরা অ্যাক্টিভ, আরেকটাকে বলি আমরা প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি, এমন কোনো সেন্টেন্স বা বাক্য যেখানে কর্তা বা সাবজেক্ট কাজ করে, অর্থাৎ এতদিন যা যা শিখিয়ে এসেছি, যা যা আপনাদেরকে দেখিয়েছি, ওই যে আই ইট রাইস, হি প্লেস ফুটবল, হি দে ড্রাইভ আ কার, এই সবই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ কি, যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। যেমন ওই যে বললাম না, আপনাদের ক্লাসটা রাত 10টায় শুরু হবে, এখানে সাবজেক্ট কে, ক্লাস। এখন ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? না। তো ওইটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভটা কি, প্যাসিভটা কি, এইটাই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো আগে এই আইডেন্টিফিকেশনটা আমাদের বুঝতে হবে। তো আগে একটু দেখেন এখানে কি বলছে। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাক্য বলে। ভয়েস প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভটা কি, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। যেমন অ্যাজ ইউজুয়াল আমরা যে সেন্টেন্সগুলো করে থাকি, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে, সি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি একটা কাজ করেছো। দিজ আর দ্য সেন্টেন্সেস অফ অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভটা কি, যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে এবং ওই কাজটি যদি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয়, অর্থাৎ কাজ যে করবে তাকে একটা বাক্যে মেনশন করা থাকতে পারে, বাট সেটা শুরুতে থাকে না, সেটা শেষে থাকে। আবার ডিরেক্ট প্যাসিভের কথা যেগুলো বলছি, সেখানে কিন্তু যে কাজটা করে, যার দ্বারা কাজ সম্পন্ন হয়, তাকে মেনশনই করা থাকে না। সেটা কেমন একটু পরে দেখাচ্ছে, আগে এইগুলো একটু দেখেন। আ বুক ইজ রেড বাই হিম, একটা বই পড়া হয় তার দ্বারা, এখানে সাবজেক্টটা বুক। এখন বই নিজে নিজে পড়া হয় না, বা বই একটা বস্তু, এটা কোনো ব্যক্তি না, এটা কোনো অ্যাক্টিভ সাবজেক্ট না। আর পিকচার ওয়াজ ড্রন বাই হার, একটা ছবি আঁকা হয় তার দ্বারা, তো পিকচার এটা একটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, এই কাজটা করা হয়েছে তোমার দ্বারা। তো এই যে বুক, পিকচার, ওয়ার্ক, এগুলো সবই হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। এই জন্য এগুলোকে বলা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। কিন্তু আমাদের ডিরেক্ট প্যাসিভ বা রিয়েল প্যাসিভগুলো ঠিক কেমন, এইটা আমাকে আগে একটু বুঝতে হবে। এখানে প্যাসিভের এই যে ফাইলটা দেখাচ্ছি, প্যাসিভের বিভিন্ন সূত্র, বিভিন্ন রুলস দেওয়া আছে, এগুলো আপনারা সব জায়গায় পাবেন। বাট এই জায়গাটাকে স্কিপ করে, এই গ্রামাটিক্যাল ফাংশনটাকে স্কিপ করে, আমি প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে। প্র্যাকটিক্যালি কিভাবে এটার ব্যবহার হয়। যেমন এখানে দেখেন গ্রামাটিক্যাল যে ফাংশনগুলো, প্যাসিভ ভয়েসে অবশ্যই সাবজেক্ট টেন্স অনুসারে বি ভার্ব এবং কি বলছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যার অবজেক্ট থাকে তারই প্যাসিভ করা যায়। আবার এখানে কিছু নিয়ম আছে, একটু দেখেন, এগুলো আপনারা জানেন। কিন্তু এইখান থেকে বের হয়ে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করব। যেমন দেখেন, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে বিভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্রেপোজিশন এগুলো বসে, এই যে বাই, উইথ, অ্যাট। অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। কত ফাংশন দেখছেন না, এখানে প্রোনাউনের কিছু ফাংশন আছে, যে আই থাকলে মি হয়, দে থাকলে দেম হয়, হি থাকলে হিম হয়। কিন্তু এই বিষয়গুলোকে স্কিপ করে, এই জায়গাকে বাদ দিয়ে প্র্যাকটিক্যালি প্যাসিভকে আমরা কিভাবে শিখতে পারি, সেটা একটু এখন দেখেন। আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে দেই। সেটা হচ্ছে, একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। মনে করেন, এই যে আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, খুব ভালোভাবে বুঝবেন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবেন। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? এখন এই ক্লাস নেওয়ার আগে আমি যদি আপনাদেরকে একটা নোটিশ দেই যে আপনাদের আজকের ক্লাসটা আমি কখন নিব, রাত 10টায় নিব। এখন এই নোটিশটা আমি কিভাবে দিচ্ছি আপনাদের, যে আপনাদের আজকের ক্লাসটা আমি রাত 10টায় নিব, এই যে নোটিশটা, আমি যে কথাটা বললাম, এই নোটিশটা আমি কিভাবে দিব? জাস্ট এইভাবে লিখতেছি। যারা আমার পেইড কোর্স আছে তাদের আমি ইংলিশে নোটিশ দিই, যে আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 10 p.m. আমি আপনাদের আজকের ক্লাস রাত 10টায় নিব। কথাটা বুঝবেন, আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 10 p.m. এই যে বাক্যটা আমি এখানে লিখলাম, এই বাক্যটা কোন টেন্সে লেখা আছে? যারা টেন্স চেনেন বা টেন্স বোঝেন, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন কথাটাকে এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, একটু রিভার্স করে বলি, তাহলে কেমন শোনায়? যেমন আমি যদি বলি, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় অনুষ্ঠিত হবে,
তাহলে বাক্যটা কেমন হয় জানেন? দেখেন, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় অনুষ্ঠিত হবে। দেখেন, ইওর ক্লাস, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এখানে কাকে প্রাধান্য দিচ্ছি, কাকে গুরুত্ব দিচ্ছি? সাবজেক্টটাকে, ক্লাস। ইওর ক্লাস will be, your class, here you can see, will be taken at 10 p.m. 10 p.m. এর বাংলা অর্থ হচ্ছে আপনাদের আজকে ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. এই যে উইল বি প্লাস টেকেন, এই যে ভার্বটা আপনি দেখছেন, এটা কিসের স্ট্রাকচার জানেন? ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এটা আমি কেন লিখলাম? এই সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কাজ করতে পারে না। অর্থাৎ এই যে দুটো বাক্য, দুটোই ফিউচার ইনডিফিনিট টেন্স, বাট একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ, আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। অর্থাৎ আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, আমি গতকাল বলছিলাম মডাল সেমি মডাল মিলাই 18টার মতো ভার্ব আছে, এই প্রত্যেকটা টেন্স মডাল সেমি মডালেরই প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে। সেইটা আমাকে চিনতে হবে, সেইটা আমাকে জানতে হবে। এখন এই যে উইল বি টেকেনটা কেন নিলাম, কেন লিখলাম? কারণ এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ প্যাসিভ। সাবজেক্ট নিষ্ক্রিয় মানে কি? এখানে সাবজেক্টটা কি? তো আপনাদের ক্লাস রাত 10টায় শুরু হবে, অর্থাৎ আমি আপনাদের যে গ্রুপ থেকে আপনারা ক্লাসগুলো করছেন, আমার গ্রুপে আরো অ্যাডমিন আছে, এখন আমি নোটিশ না দিয়ে যদি অন্য একজন মডারেটর নোটিশটা দেয়, কি বলবে? যে আপনাদের ক্লাসটা আজ রাত 10টায় হবে। এটা বলছে না যে স্যার আজ রাত 10টায় ক্লাস নিবে, বলছে ক্লাস এই টাইমে হবে। এই যে আপনি আমার কাছে আসছেন, আপনি কেন আসছেন? আমাকে দেখতে? না, ইংরেজি শিখতে, ক্লাস করতে, তাই না? আপনার গুরুত্বটা কার উপর, আমার উপর না ক্লাসের উপর? ক্লাসের উপর। মানে কি? কথাটা বোঝেন, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন। এই যে আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার আগে আমার নোটিশ দিতে একটু দেরি হচ্ছে, লিঙ্ক দিতে একটু দেরি হচ্ছে। অনেকে ইনবক্সে নোট ইয়ে করেন না, অনেকে ইনবক্সে মেসেজ দেন না যে আজকে কি ক্লাস হবে, আজকের ক্লাস কখন হবে, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, এই ধরনের কথা আপনারা বলেন না। কারণ আপনি যারা এখানে ক্লাস করছেন, অনেকেই আছেন আজকে আমাকে নতুন দেখছেন, এর আগে কোনোদিন দেখেননি, একদমই আজকে নতুন দেখছেন, ভাবছেন যে দেখি এই গ্রুপে তো জয়েন করছি, মেসেজ দিছে যে ক্লাস হবে, এই টাইমে ক্লাস হবে, দেখি কে, দেখি কিসের ক্লাস হয়, কেমন ক্লাস নেয়, কে ক্লাস নেয়। অনেকে আমার চেহারা দেখতে আসছেন, অনেকে ক্লাস করার জন্য আসছেন। যারা রেগুলার ক্লাস করেন, আমাকে চেনেন, তারা তো ক্লাস করতেই আসছেন। আর যারা নতুন, তারা আমাকে দেখতে আসছেন। তো এখন আমি মনে করেন ক্লাসের লিঙ্ক এখনো দেইনি, এখন আপনি আমাকে চেনেন না, তো আপনি কি এটা বলবেন যে আপনি কখন ক্লাস নেবেন? এটা সহজ, ওয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস, আপনি কখন আমাদের ক্লাস নেবেন? ওয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস। কিন্তু আমি কি বললাম? আপনি কিন্তু এটা বলবেন না, কারণ আপনি তো আমাকে আগে দেখেননি, চেনেন না। আপনার ফোকাসটা কার উপর? ওই ক্লাসের উপর, ওই ইংরেজি ভাষাটার উপর, ওইটা শেখার উপর। তো যে নেয়নি, আপনার দরকার কি ইংরেজিটা শেখা, আপনার দরকার কি ক্লাসটা করা। অর্থাৎ আমাকে স্কিপ করে, আমাকে কম প্রাধান্য দিয়ে ওই ক্লাসটাকে যদি বেশি প্রাধান্য দেন, ক্লাসটাকে যদি আপনি সাবজেক্টের স্থানে নেন, ওইটাই হচ্ছে মূলত প্যাসিভ। আপনি এই প্রশ্নটা করেন না ইনবক্সে যে আজকের ক্লাসটা কখন শুরু হবে, আমাদের আজকের ক্লাস কখন শুরু হবে। এই কথাটা একজনও এখানে ইংলিশে বলতে পারবেন যে এই বাক্যটার ইংরেজি কি? যে আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে। এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়? প্রতিদিন কোন টাইমে ক্লাস হয়? এই যে কথাগুলো বলছি বাংলায়, বাংলায় আমরা হর হামেশা এই কথাগুলো বলি, বাট ইংলিশে এই প্রত্যেকটা কথা হচ্ছে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। বাট প্যাসিভের প্র্যাকটিক্যাল চর্চা না থাকার কারণে এই কথাগুলো আমরা ইংলিশে বলতে পারি না। যে কোনো একজন বলেন তো আপনারা এখানে যারা আছেন, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, এই কথাটার ইংরেজি কি? আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে? আমি আনমিউট করে দিচ্ছি, বলেন, এনিওয়ান ক্যান সে, আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে? When will be our class? You can check it. Will be started. আমি এখনো পর্যন্ত কারো কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাইনি, আবার বলেন অন্যরা, অন্য কেউ। আমাদের আজকে When our class will be taken? হোয়েন আওয়ার ক্লাস উইল বি When টেকেন our class হয়নি। will be our class be taken today? থ্যাংক ইউ, আমি একজনের কাছ থেকে পেয়েছি, মনে হয় আলফাস মাহমুদ নাম তার, সেটা যতটুকু দেখলাম আমি একজনের কাছ থেকে আমি কারেক্ট অ্যান্সারটা পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, তাহলে এই বাক্যটার ইংরেজি হচ্ছে এইটা, যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে। When will our class then be then taken today? অর্থাৎ আপনারা বলছেন when our class will be taken, বাট না, বেশিরভাগ স্টুডেন্ট এটাই বলছেন when our class will be taken, বাট না। এই উইলটা সাবজেক্টের আগে আসবে, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন এই বি ভার্ব, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এই যে টুডে, এটা একটা জাস্ট অ্যাডভার্ব, এক্সটেনশনটা আপনি এখানে বসাবেন। অর্থাৎ when will our class be taken today, when will our class be taken today, when our class will be taken না।
হ্যাঁ, ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, তো এই যে বাক্যটা আমি লিখলাম বা বাক্যটা আমি বললাম, এই বাক্যটা বাংলায় আমরা হর হামেশা বলি, বাট ইংলিশে ইনস্ট্যান্টলি এই কথাটা কতজন বলতে পারে? কতজনের ব্রেন ইনস্ট্যান্টলি এই কারেক্ট অর্ডারটা মেনটেন করে আসে? বুকে হাত দিয়ে বলেন তো। পারবেন না, 90% স্টুডেন্টই পারে না। এটা তো আমার প্র্যাকটিক্যালি দেখা, অফলাইনে হাজার হাজার স্টুডেন্টের একসাথে ক্লাস নিয়েছি, বড় মাঠে ক্লাস নিয়েছি, 1000+ স্টুডেন্টস অ্যান্ড অর্ধশতাধিক টিচার সহ, কিন্তু এই কথাটা ইংলিশে বলতে পারে না। কারণ কি? কারণ ওই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমাদের জানা নেই। আমি যদি আরেকটা বাক্য আপনাকে বলি, কথাটা একটু বোঝেন। আপনি আহ শহরে থাকেন, হঠাৎ করে আপনি গ্রামে গেলেন ঈদের ছুটিতে, আপনি শহরে পড়াশোনা করেন বা জব করেন, এখন গ্রামে গিয়ে দেখছেন আপনাদের গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে। আপনার ফ্রেন্ডের সঙ্গে আপনি নামাজ পড়তে গেলেন, তাকে আপনি বলছেন, ইটস আ ভেরি বিউটিফুল মস ইন আওয়ার ভিলেজ। সো এই এই মসটা, অর্থাৎ এই মসজিদটা কবে তৈরি হয়েছে? আপনার বন্ধুকে বলছেন, বন্ধু এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? বাহ, খুব সুন্দর একটা মসজিদ হয়েছে আমাদের গ্রামে। তো এটা কবে তৈরি করা হয়েছে? এই যে কথাটা আমি বললাম না, এই ধরনের কথা আমরা বাংলায় হট হামেশা বলি না, বাট এটা আপনি ইংলিশে বলতে চান, আপনি প্রবলেম ফেস করবেন। কারণ এটা প্যাসিভ রিলেটেড বাক্য। কি বললাম? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, আপনার বন্ধুকে বলছেন। আপনি এখানে ফোকাস করছেন কার উপর? সাবজেক্টটাকে, মসজিদ। মসজিদ কি নিজে নিজে তৈরি হতে পারে? মসজিদের কি হাত পা আছে? না, এটা নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ। এখন মসজিদ যারা তৈরি করেছে, সেটা রাজমিস্ত্রি হোক বা অন্য কোনো লোক হোক, তাদেরকেও আমার দরকার না। আমি দেখছি কোনটা, আমার ভালো লাগছে কোনটা, আমি গুরুত্ব কার উপর দিচ্ছি? মসজিদের উপর। তাহলে আমি ওইটাকেই সাবজেক্ট ধরে কথা বলছি। তাহলে আমি যদি বলি এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, বলেন তো এটার ইংলিশ কি হতে পারে? এনিওয়ান ক্যান সে দ্যাট? আবার আনমিউট করে দিলাম, বলেন। ইজ দ্যার এনিওয়ান? এই মসজিদটা When কবে তৈরি was the হয়েছে? mosque built? আচ্ছা, যেটা বলছেন হোয়েন ওয়াজ দ্য মস, দেখেন, হোয়েন ওয়াজ দ্য মস, BUILT, বিল, এইটার বাংলাটা এরকম, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ এটা। তাহলে এই যে আগে ডাবল বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা আপনি না হয় পারলেন, আপনি আগেরটাও পারছেন, বাট কতজন এই কথাটা ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারে? ওয়েন ওয়াজ দ্য মস বিল্ট, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ট। এখন এটা যদি আমি প্রেজেন্ট পারফেক্টে বলি, আমার বাংলাটা কি ছিল? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, হয়েছিল বলিনি, হয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে বললে এটার ইংলিশ কি হবে? কে বলতে পারবে? পাস্ট ইনডিফিনিট এটা ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে যদি বলি এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, মনে করেন রিসেন্টলি এটা হয়েছে, খুব বেশি আগে What হয়নি। mosque built? Anyone? When has been the mosque the mosque built? না, When has কারেক্ট অ্যান্সার পাইনি, কারেক্ট অ্যান্সার এখনো পাইনি। আর কেউ? when has the mosque been built? থ্যাংক ইউ। হ্যাঁ, তো সেটা আপনি পারছেন। তাহলে দেখেন এই সেন্টেন্সটার ইংলিশটা এরকম, যে ওয়েন হ্যাজ দ্য মস, MOSQUE, বিন, BEEN, বিন, দেন BUILT, বিল, এইটার বাংলা অর্থ হচ্ছে এই মসজিদটা কবে তৈরি হয়েছে। আর ওয়েন ওয়াজ দ্য মস বিন, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ড, এর অর্থ হচ্ছে এই মসজিদটা কবে তৈরি হয়েছিল। তো এই যে বাক্যটা ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, এর অর্থ কি এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। এখন এই কথাটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন কতজন? এটা বাংলায় আমরা হরহামেশা বলি, বাট ইনস্ট্যান্টলি ইংলিশে কতজন এটা বলতে পারে? আমরা পারি না। আর এইটাই না পারার কারণে এই ল্যাঙ্গুয়েজে আমরা দুর্বলতা ফেস করি, কারণ প্যাসিভ রিলেটেড প্রচুর সেন্টেন্স, প্রচুর বাক্য আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করতে হয় এবং আমরা বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে যখন এই কথাগুলো বলার প্রয়োজন হয় তখন আমরা পারি না। সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কিভাবে বসাবো পারি না। কারণ আমরা প্যাসিভ কিভাবে শিখি? আমরা প্যাসিভ শিখি এইভাবে, যে রাইটস হি রাইটস আ লেটার। আমি যদি আপনাকে বলি যে আপনি প্যাসিভ ভয়েসের ব্যবহার জানেন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলবেন হ্যাঁ আমি পারি। তো কিভাবে পারেন? এইটা ট্রান্সফরমেটিভ বইতে, যেগুলো আমরা ক্লাস 6, 7, 8, 9, 10 এর বইতে পেয়ে থাকি, করে থাকি। ভয়েস চেঞ্জ করো, মানে একটা অ্যাক্টিভ দেওয়া আছে, সেটাকে প্যাসিভ করো। যেমন হি রাইটস আ লেটার, প্যাসিভ কি? এ লেটার ইজ রিটেন, লেটার ইজ রিটেন বাই হিম। এইটা হচ্ছে আমার প্যাসিভ। আমরা সবাই এই প্যাসিভ যদি আমি আপনাকে দেই, আপনি বলবেন যে আমি পারি, আমি পারি, আমি পারি। কিন্তু ওই যে প্র্যাকটিক্যাল যে প্যাসিভ, ডিরেক্ট যে প্যাসিভ, আমি কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি না, এটা আপনি বলছেন সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বাই মি, বাই হিম, এগুলো হয়। এই প্যাসিভ আপনি পারেন, অ্যাক্টিভ একটা দেওয়া আছে, আমি প্যাসিভ করতেছি। কিন্তু আমি কি বলছি, আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে, প্রেজেন্টেশনে, ট্রান্সলেশনে প্রচুর পরিমাণে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার হয়, যে ব্যবহারটা আমরা জানি
জানি না যে প্র্যাকটিসটা আমাদের টিচাররাও করায় না। এবং এটা না পারার কারণে, না জানার কারণে, এই জায়গাটা একটা দুর্বলতা থাকার কারণে এই ধরনের কথা যখন আমরা ইংলিশে কথা বলতে গেলে, এই ধরনের কথা যখন চলে আসে, তখন আর আমরা ইংলিশে কথা বলতে পারি না। ইভেন আমরা নিজেরাও জানি না যে এই জায়গাটাতে আমরা দুর্বল। কারণ আমরা তো জানি যে প্যাসিভ আমি পারি, কিন্তু প্যাসিভের যে এমনও ব্যবহার আছে এটা তো আমরা জানি না। আরেকটা বাক্য বলি। আপনি বাংলাদেশ থেকে বাইরের একটা কান্ট্রিতে গেলেন, ফর এক্সাম্পল আপনি লন্ডনে চলে গেছেন। এখন লন্ডনে গিয়ে আপনি একটা জায়গায়, আপনি মনে করেন ইউ নিড টু বাই সাম ফিশেস, আপনার কিছু মাছ কেনা দরকার, ফিশ। এখন আপনি ওই দেশের নেটিভস কারোর কাছে জিজ্ঞাসা করছেন, সুপার শপে না গিয়ে আপনি একটা মাছের বাজার থেকে মাছ কিনবেন। তো আপনি কাউকে বলছেন যে এক্সকিউজ মি, ক্যান ইউ প্লিজ টেল মি, অর কুড ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ। এই ফিশটাই প্লুরাল হয়, আবার ফিশেসও বলা যায় প্লুরাল হিসেবে। সো ইউ ক্যান সে দ্যাট I need to buy some fish. So, could you please tell me, or can you please tell me, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আপনি কিন্তু এটা বলবেন না যে কে মাছ বিক্রি করে, কারা মাছ বিক্রি করে। আপনার কি মাছের বিক্রেতাকে দরকার? আপনার দরকার কি? মাছ কেনা। আপনার গুরুত্ব এখানে কার উপর, কাকে গুরুত্ব দিচ্ছেন? মাছের উপর। তো এই মাছটাকে যদি আপনি সাবজেক্ট নেন, মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, কেউ একজন বিক্রি করবে, আর যে করবে তাকে আপনার দরকার না, আপনার দরকার মাছটাকে না। তো আপনি গুরুত্বটা কাকে দিবেন? মাছকে। তো আপনি এই কথাটা বলছেন যে কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। তো এই যে কথাটা আমি বাংলায় বললাম যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় আমাকে বলতে পারেন, ডু ইউ নো দ্যাট, কুড ইউ প্লিজ টেল মি দ্যাট, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এটা ইংলিশে কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? কেউ বলতে পারবে? বলেন তো, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় ইংলিশ কি হবে? Where is the fish sold the market? Where are the fishes sold in this market? থ্যাংক ইউ। তাহলে এইটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয় বা চলে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ওয়ার আর দ্য ফিশেস, হ্যাঁ কি বলছে, FISHES, ওয়ার আর দ্য ফিশেস সোল্ড, সেল মানে বিক্রি করে, পাস্ট পার্টিসিপল সোল্ড, দেন ইন দিস মার্কেট। তাহলে এই যে কথাটা আমি বললাম এইটা কি, এটা আমার একটা ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। আমি বললাম যে আমাকে বলতে পারেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আই নিড টু বাই সাম ফিশ। সো কথাটা আপনার এইভাবে বলতে হচ্ছে, ওয়ার আর দ্য ফিশেস সোল্ড ইন দিস মার্কেট, ওয়ার আর দ্য ফিশেস সোল্ড ইন দিস মার্কেট। বাট এই যে কথাটা আমি এখন বললাম, এটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে বাংলা ভেবেই সাথে সাথে, এটা কতজন বলতে পারে? মোস্ট অফ দ্য স্টুডেন্ট পারে না, এবং এটা না পারার কারণেই আমরা ইংলিশে দুর্বল। আমরা ইংরেজি শিখি কিভাবে? ওই যে আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ডাজন্ট ড্রাইভ এ কার, ডাজ হি ড্রাইভ এ কার, ডাজন্ট হি ড্রাইভ এ কার। এইভাবে আমরা প্র্যাকটিস করি। বাট এই জায়গাটায় আমাদের পড়ে থাকলে হবে না, আমাদের অ্যাডভান্স হতে হবে, এই প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে আসতে হবে, যেগুলোর ব্যবহার অনেক বেশি হয়। আবারও বোঝেন, আমরা তো মূলত এই অ্যাক্টিভ সেন্সটা কি আর প্যাসিভ সেন্সটা কি এইটাই আমরা অনেক সময় ধরতে পারি না। আগে এইটা একটু ধরা বোঝেন। মনে করেন, প্র্যাকটিক্যালি বোঝেন, প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে ল্যাঙ্গুয়েজটাকে কম্পেয়ার করতে হয়, না হলে কখনোই এই ভাষাটা ভালোভাবে শেখা যায় না। বোঝেন, মনে করেন আমি এখন আমার অফিসে বসে ক্লাস নিচ্ছি। এখন আমার বাসায় যে বেডরুমটা, আমার সেই রুমটা পরিষ্কার করা দরকার। আমি বাসায় আমার আম্মুকে ফোন করছি, আমি বলছি কি যে আমার বাসায় মনে করেন একটা কাজের লোক আছে। তো আমি আমার মাকে এইভাবে কল করে বলছি যে আহ কাজের লোক তার নাম রহিমা। আমি বলছি যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, আমার যে রুমটা সেটা পরিষ্কার করা দরকার। তো আমি কি বললাম বাসায় ফোন করে, আমার মাকে বলছি যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে। এখন এই যে কথাটা আমি বললাম, এটা ইংলিশে কি হবে? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছে কিনা জানতে চেয়েছি আমি। তাহলে বাক্যটা এরকম যে হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, এটাই তো। রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এটা কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ। এটা কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভের একটা কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমার মা ওই পাশ থেকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। তাহলে ইংলিশ কি? যে রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। এখন কথাটাকে এবার দেখেন, বোঝার চেষ্টা করেন। এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, ঘুরায় বলি মানে কি, আমি যে আমার মায়ের কাছে ফোনটা দিলাম, ফোনটা কেন দিলাম? আমার গুরুত্বটা কার উপর বেশি? আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য ফোন দিছি, নাকি আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানার জন্য ফোন দিছি? এই যে দুইটা জায়গা, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। রহিমা সাবজেক্ট, রুম অবজেক্ট, এই দুইটার ভিতরে আমার প্রাধান্যটা কার উপর যাচ্ছে, কাকে আমি প্রায়োরিটি দিচ্ছি? এই ফোনটা করলাম কিসের জন্য? রহিমার জন্য, রহিমার খোঁজ নেওয়ার জন্য, নাকি রুমটা পরিষ্কার হলো কিনা সেইটা জানার জন্য?
নিশ্চয়ই রুমের জন্য। অর্থাৎ আমার দরকার কি, আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানা দরকার। সেটা আমার কাজের লোকও করতে পারে, আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে। যে করে করুক, একজন করলে হলো। আমার দরকার কি, আমার ঘরটা পরিষ্কার করা, আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানা। তাহলে এই রহিমার উপর ফোকাস না করে, রহিমাকে গুরুত্ব না দিয়ে, এই কথাটা আমি যদি একটু ঘুরিয়ে বলি, এই কথাটা আমি যদি এইভাবে বলি আমার মাকে, যে মা, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? আমার বেডরুমটা তো পরিষ্কার করার দরকার ছিল, তো রুমটা কি পরিষ্কার করা হয়েছে? এই ধরনের কথা আমরা বলি না? অনেকেই বাইরের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, অনেক টাকা পয়সা ইনকাম করেন, বাংলাদেশে বাড়িঘর করছেন, এরকম অনেকেই আছেন না? তো মনে করেন আপনার বাংলাদেশে একজন কন্ট্রাক্টর আছে বা একজন ইঞ্জিনিয়ার আছে, তো তাদের সঙ্গে আপনার যোগাযোগ, আপনি বাইরের দেশে থাকেন, সেখান থেকে টাকা পাঠান, তারা বাড়ি তৈরি করতেছে, বিভিন্ন বিল্ডিং এর কাজ করতেছে, আপনি কোনো একটা ইনস্টিটিউশন তৈরি করতেছেন। এখন আপনি ফোন দেন না, কি কন্ট্রাক্টর সাহেব, কি ইঞ্জিনিয়ার সাহেব, আমার বাড়ির কাজ কত দূর, দরজা জানালাগুলো কি লাগানো হয়েছে, এই কাজগুলো কি কমপ্লিট হয়েছে? এই ধরনের কথা আমরা বলি না আমাদের বিভিন্ন টাইমে কনভারসেশনে, বাংলায় বলি না? তো এই সবগুলো কথাই, এই যা যা আমি বলছি না, সবগুলো কথাই প্যাসিভ রিলেটেড। এগুলো আপনি ইংলিশে করতে যান, যে কোনো একটা করতে যান, আপনি প্রবলেম ফেস করবেন, আপনি করতে পারবেন না। কেন জানেন? ওই প্যাসিভের প্র্যাকটিক্যাল চর্চাটা আমাদের নেই। এবং আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে, ডে টু ডে লাইফের প্রচুর কথা, প্রচুর বাক্য আমরা এই ডিরেক্ট প্যাসিভ ব্যবহার করে বলে থাকি, বাট ইংলিশে এদের গুরুত্বটা আমরা বুঝি না। ইংলিশে এদের প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিস, সেটা আমাদের না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। ইভেন ওই যেটা আমি বললাম, এই জিনিসটাও আমরা জানি না, যে এইটা না জানার কারণে আমরা কথা বলতে পারি না, এটাও আমরা জানি না। কারণ আপনি জানেন যে আপনি প্যাসিভ পারেন, আপনি যে কোনো টিচারের কাছে ক্লাস করতে যান, প্রত্যেকটা টিচার জানে যে এই যে প্যাসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারের একটা টপিক, এটা সবাইকে শেখানো উচিত, আমাদেরও শেখা উচিত, শিখতে হবে। তো আমরা কিভাবে শিখি? ওই যে বললাম, আই ইট রাইস, প্যাসিভ করো, যে রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এই হচ্ছে আমার প্যাসিভ। কিন্তু আমি যদি বলি যে আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, এটা ইংলিশে বলেন তো কি হবে? পারে না। তাহলে ইংলিশে কি হবে? ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? হ্যাজ দ্য রুম, হ্যাজ দ্য রুম বিন ক্লিনড? এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটার বাংলা হচ্ছে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে। হ্যাজ দ্য রুম বিন ক্লিন, যদি ওই পাশ থেকে উত্তর দেয় আমার মাঝে, হ্যাঁ, ঘরটা পরিষ্কার করা হয়েছে, বাড়ির কাজটা সম্পন্ন হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন, CLEANED, দ্য রুম হ্যাজ বিন ক্লিন। অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তো এই ডিরেক্ট প্যাসিভের যে ব্যবহার, এটা সম্পর্কে আমাদের কনসেপ্ট বা ধারণা রাখা প্রয়োজন, জরুরি, দরকার বলে আমি অন্তত মনে করি। এবং আমি এটাও মনে করি, এইটা যারা জানে না, এটা সম্পর্কে যাদের কনসেপ্ট নেই, যাদের প্র্যাকটিস নেই, তারা কখনোই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে না। এটা সম্ভব নয়। ফ্রি হ্যান্ড রাইটিং এ তো আরো প্রবলেম ফেস করবে, কারণ প্যাসিভ স্পিকিং এর থেকে রাইটিং এ বেশি ব্যবহার হয়, বেশি ব্যবহৃত হয়। তাহলে আমি এই যে জায়গাটার কথা বললাম, আমরা এখন মেইন জায়গাটাতে আসবো, প্যাসিভের স্ট্রাকচার গুলো দেখবো, কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখবো, তারপর যে মেইন জায়গাটা, অর্থাৎ রিয়েল লাইফ যে প্র্যাকটিস, রিয়েল লাইফ যে প্রজেক্ট, সেগুলো আমি আপনাদের সলভ করে দেখাবো প্যাসিভ রিলেটেড। এইটা লাস্ট পর্যন্ত আপনি যদি করেন, আজকের ক্লাসের পর এই প্যাসিভ সম্পর্কে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না। বাট এই প্যাসিভের গুরুত্ব কতটা, বা এটা আমাদের জানা প্রয়োজন কিনা, বা এটা কতটা দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য, এইটা কি আমি আপনাদের এতক্ষণ কথা বলে বোঝাতে পারলাম? এটা কি আপনারা বুঝতে পারছেন যে এটা আসলেই দরকার বা গুরুত্বপূর্ণ একটা টপিক, বা এইভাবে আমরা এর প্র্যাকটিসটা করি না? এটা কি ঠিক বলছি আমি? Yes, sir. হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এটা বুঝতে পারলে হলো, মানে এই এই কথাগুলো এতক্ষণ ধরে কেন বলছি? কারণ হচ্ছে, একটা বিষয় যখন আমরা করতে যাই, একটা বিষয় যখন আমরা পড়তে যাই, আমি আপনাকে পড়াতে যাই, এর গুরুত্বটা বুঝতে হয়, এর ইম্পর্টেন্সটা বুঝতে হয়। এটা না বুঝলে ওই ভালোভাবে নেওয়ার ইচ্ছাটাও থাকে না। আমি যদি আপনাকে বলি, হ্যাঁ, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট প্যাসিভ ভয়েস, প্যাসিভের স্ট্রাকচার এমন, টেন্সের স্ট্রাকচার এমন, এইভাবে এটা করতে হয়, এইভাবে এটা করতে হয়, কিন্তু জিনিসটা কেন করব, এইটা কি আমরা বুঝি? এটা আমার প্র্যাকটিক্যালি দরকার কোন জায়গায়, এইটা কি আমরা বুঝি? এটা না বুঝলে তো ওই জিনিসটা আপনার করার জন্য মন বসবে না, করার ইচ্ছা জাগবে না। এই জন্যই কিন্তু আমি এতগুলো কথা এতক্ষণ আপনাদের বললাম, কারণ এটা সত্যিকার অর্থেই দরকার। ওকে, তাহলে আমি যদি একটু প্যাসিভ ওই পাবো, কোথায় আছে, এক মিনিট, এখানে একটু দেখেন। আমি এবার একটা স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি।
আমি একটা কথা বারবার বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা সিকোয়েন্স মেনটেন করে। যারা আমার এই পেইড কোর্সটাতে আসবেন তারা বুঝবেন যে এটার গুরুত্ব কতটা। এই সিকোয়েন্স মেনটেন করে, এই পেইড কোর্সের সব থেকে বড় বেনিফিট হচ্ছে এইটা, আপনি আমার কাছ থেকে ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, এগোতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসেই আপনি বুঝতে পারবেন আমি আজকে কোনটা শিখতেছি, আগামীকাল কোনটা শিখবো, আজকের টপিকের সাথে আগামীকালকের টপিকের সম্পর্ক কি বা কানেকশন কি, এইটা বুঝতে পারলে প্রতিদিনই নিজের ডেভেলপমেন্টটা বোঝা যায়। তো দেখেন, এইখানে অ্যাক্টিভ আর প্যাসিভের স্ট্রাকচারের যে পার্থক্যটা, সেটা ঠিক কেমন। যাদের টেন্স সম্পর্কে কনসেপ্ট থাকে তাদের প্যাসিভটা বোঝা সহজ হয়, যারা টেন্স জানে না তাদের এটা বোঝা একটু কঠিন হয়ে যায়। তো যারা টেন্স জানেন তাদের জন্য ভালো, যারা জানেন না একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি বিগত ক্লাসগুলোতে টেন্স দেখিয়েছি, মডেল দেখিয়েছি, এটা আগে একটু দেখেন। এটা কমপ্লিট করে আমি এইখান থেকে কিছু বাক্য আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাবো। দেন আমি যে প্র্যাকটিক্যাল জায়গাটার কথা বলছি, অর্থাৎ আমাদের মেইন যে প্যাসেজটা, আমি এইখানে আসবো। এই প্যাসেজটা কিন্তু আমার পেইড কোর্সের একটা প্যাসেজ, অর্থাৎ আমার যে প্রিমিয়াম যে ব্যাচটা থাকে, যেটা এই 11 তারিখ থেকে শুরু হবে, ওই পেইড কোর্সে 10টা মাস্টার্স রাইটিং ক্লাস আছে ফ্রি হ্যান্ড রাইটিং এর। সেইখান থেকে একটা ক্লাস কিন্তু আমি এখানে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো একটু ধৈর্য ধরবেন প্লিজ, ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকবেন। তার আগে আমি এই রুলসটা নিয়ে একটু কথা বলি, স্ট্রাকচারগুলো নিয়ে একটু কথা বলি, তা না হলে এটাকে স্কিপ করে এখানে গেলে ওটা বোঝাতে আমার কষ্ট হবে। একটু দেখেন, এই যে টেন্সের স্ট্রাকচারের কথা আমি বলছিলাম, কি বলছিলাম, টেন্সটা মূলত কি, ভার্বের ফর্মের চেঞ্জ। বিগত ক্লাসগুলো যারা করেছিলেন, টেন্সের স্ট্রাকচার কি, ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসার কারণে কিন্তু কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এইটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই প্লে ফুটবল, বাংলাটাকে আমি ফুটবল খেলি, কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে। সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এইটাকে আমরা কি বলি, পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। দেখেন, আমরা গ্রামার দেখবো, রুলস রেগুলেশন দেখবো, কিন্তু সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করা যায়, আমি কিন্তু সেইটা শিখিয়ে দিই প্রত্যেকটা ক্লাস। যারা লাস্ট পর্যন্ত থাকবেন তারা এটা পাবেন, এটা বিগত ক্লাসগুলোতেও আমি দেখিয়েছি। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস উইল প্লাস বা শ্যাল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। অর্থাৎ আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এইটা তিনটা ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। এখানে সাবজেক্টটাকে আই, অর্থাৎ আমি, সাবজেক্টটা অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ করছে। কিন্তু এই তিনটা ইনডিফিনিট টেন্সের আবার প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে এমন কোনো সেন্টেন্স বা বাক্য যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে, যে সাবজেক্টে থাকে সে কাজ করতে পারে না। যেমন এইখানে একটা বাক্য আছে, আগে বাক্যটা দেখেন। সেটা হচ্ছে, লেখা আছে ফুটবল ইজ প্লেইড। এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? এর বাংলা অর্থ হচ্ছে যে ফুটবল খেলা হয়। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন এখানে। এই বাক্যটার অর্থ হচ্ছে ফুটবল খেলা হয়। মানে কেমন, রিয়েল সিচুয়েশনের সঙ্গে যদি একটু কম্পেয়ার করেন, মনে করেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সঙ্গে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নতুন একটা রাস্তা, নতুন একটা গ্রাম দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে অনেক বড় একটা মাঠ, এবং ওই মাঠের দুই পাশে দুইটা গোল পোস্ট। ওই মাঠটা দেখে আপনি বুঝতে পারছেন যে ওটা একটা ফুটবল খেলার মাঠ। আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করছেন বা বন্ধুর সঙ্গে শেয়ার করছেন, এই কথাটা বলছেন যে, ডিয়ার ফ্রেন্ডস, ইটস আ ভেরি বিউটিফুল প্লেগ্রাউন্ড অফ ফুটবল। কি বললাম? ইটস আ ভেরি বিউটিফুল প্লেগ্রাউন্ড অফ ফুটবল। এটা ফুটবল খেলার খুব সুন্দর একটা মাঠ। আই থিঙ্ক, আমি মনে করি এই মাঠে ফুটবল খেলা হয়। কিভাবে বলছি? ওই যে দুই পাশে দুইটা গোল পোস্ট আছে, সো আই থিঙ্ক এই মাঠে ফুটবল খেলা হয়। এই যে ফুটবল খেলা হয়, সাবজেক্টটাকে ফুটবল। এখন ফুটবলের কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। বাট ফুটবল, এটা তো একটা বস্তু, ইনঅ্যাক্টিভ। তো ওইটাকে যখন আমি সাবজেক্টে রাখছি, যখন এই ধরনের একটা কথা বলছি, আই থিঙ্ক ইটস আ ভেরি বিউটিফুল প্লেগ্রাউন্ড অফ ফুটবল, এবং আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। সো ফুটবল ইজ প্লেইড ইন দিস ফিল্ড। ফুটবল ইজ প্লেইড, এই যে ইজ প্লেইড, এটা কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই ইজ প্লাস ভিতরি কেন হচ্ছে? আমার সাবজেক্টটা কি ফুটবল, এই সাবজেক্টটা যখন ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় থাকে, তখন এটা হয়। অর্থাৎ তিনটা ইনডিফিনিট টেন্সের প্যাসিভের যে স্ট্রাকচার, সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স am is are প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স was were প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স উইল বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। বিষয়টা কেমন? আমার am is are, was were, will be এগুলো বসাই কোথায়? টেন্সের স্ট্রাকচারে।
কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে না, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর থাকে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর থাকে, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসায়। কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্স গুলোতে চলে আসতেছে যখন কোনো বাক্য প্যাসিভে হচ্ছে, প্যাসিভ রিলেটেড। প্যাসিভ মানে এমন কোনো বাক্য যেখানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। আর এই প্যাসিভ রিলেটেড বাক্যে মেইন ভার্বটা অলওয়েজ ভি থ্রি হয়। মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল হয় অলওয়েজ, সেটা কোনো ইনডিফিনিট হোক, কোনো কন্টিনিউয়াস টেন্স হোক, কোনো পারফেক্ট টেন্স হোক, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট ওয়াজ আর প্লাস ভি থ্রি, ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি থ্রি। এগুলো আমাকে আগে বুঝতে হবে, এবং প্যাসিভের স্ট্রাকচার অনেক সহজ। যেমন দেখেন, ফুটবল ইজ প্লেইড, ফুটবল খেলা হয়। ফুটবল ওয়াজ প্লেইড, ফুটবল খেলা হয়েছিল। ফুটবল উইল বি প্লেইড, ফুটবল খেলা হবে। মনে করেন একটা মাঠে, বড় একটা মাঠ, খেলার আয়োজন করা হয়েছে। আপনি আপনার বন্ধুকে বলছেন যে চলো খেলা দেখতে যাই, এই মাঠে আজকে ফুটবল খেলা হবে। এই ধরনের কথা আমরা বলি না, আজ এই মাঠে ফুটবল খেলা হবে, লেটস গো, চলো যাই। তাহলে ইংলিশ কি? ফুটবল উইল বি প্লেড ইন দিস ফিল্ড টুডে, ফুটবল উইল বি প্লেড ইন দিস ফিল্ড টুডে। এই যে উইল বি প্লেড, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এই যে উইল বি প্লাস ভি থ্রি, কেন ব্যবহার করছি? সাবজেক্টটা ফুটবল, সাবজেক্টটা নিষ্ক্রিয়, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, এটা প্যাসিভ। এবার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ গুলো কি হয়? আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ গুলো হচ্ছে অ্যাম ইজ আর পর ভার্বের সঙ্গে আইএনজি, ওয়াজ আর ভার্বের সঙ্গে আইএনজি, উইল বি ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি খেলতেছিলাম। আই উইল বি প্লেইং ফুটবল, আমি খেলতে থাকবো। এইখানে প্যাসিভটা হচ্ছে মূলত এই অ্যাম ইজ আর, ওয়াজ আর, উইল বি এগুলো থাকবে, এর সঙ্গে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে বিং। বিং, হওয়া বা থাকা বোঝাতে এই বি ভার্বের ব্যবহার হয়। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। আর মেইন যে ভার্বটা সেটা ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ। ওয়াজ আর বিং প্লাস ভি থ্রি, পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ। উইল বি বিং প্লাস ভি থ্রি, ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ। তাহলে ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, একটা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে বড় একটা মাঠে ফুটবল খেলা হচ্ছে দুইটা দলের। কারা কারা খেলছে আপনি চেনেন না দুইটা দলকে, দুইটা দল দুইটা গ্রাম থেকে আসছে। আপনি খেলাটাকে এনজয় করছেন, উপভোগ করছেন, ভালো স্ট্রাইকার আছে, ভালো গোলকিপার আছে, খেলা আপনার ভালো লাগতেছে, বাট কারা যে খেলতেছে আপনি বুঝতে পারছেন না। আপনি যদি বলেন যে ছেলেরা এই মাঠে ফুটবল খেলছে, ইউ ক্যান সে দ্যাট দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দিস ফিল্ড, অন দিস ফিল্ড দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, দ্য বয়েজ আর প্লেইং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ। কিন্তু আপনি ওইভাবে না বলে আপনি বলছেন যে এই মাঠে ফুটবল খেলা হচ্ছে। আমরা বলি না, আপনার বন্ধুকে ডেকে বলছেন দেখো খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ হচ্ছে এই মাঠে, খুব সুন্দর একটা ফুটবল খেলা হচ্ছে। তখন আপনি কিভাবে বলবেন? এই যে ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, উইল বি প্লাস বিং প্লাস ভি থ্রি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। ফুটবল খেলা হতে থাকবে এই মাঠে, বছরের পর বছর এই মাঠে ফুটবল খেলা হতে থাকবে, আমি এই প্রত্যাশা করছি। একটা বড় নেতা এসে এই কথাটা বললো, ভাষণ দিল খেলার মাঠে, যে তোমরা খেলে যাও। বড় একজন অতিথিকে ইনভাইট করছেন, তো সে এসে বলছে যে I expect that football will be being played in on this field years after years or for the long time. So that is called future continuous tense, the passive structure of future continuous tense. আমি যে স্ট্রাকচারই পড়বো না কেন, সেটাকে প্র্যাকটিক্যালি কম্পেয়ার করা শিখতে হয়। এইবার দেখেন তাহলে পারফেক্ট টেন্সটা কি? আমার প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, প্যাসিভ হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। পাস্ট পারফেক্ট যদি হতো হ্যাড বিন প্লাস ভি থ্রি, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। অর্থাৎ আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ফুটবল হ্যাজ বিন প্লেড, বাংলা কি জানেন? ফুটবল খেলা হয়েছে, ফুটবল খেলা হয়েছে। আর মডাল ভার্বগুলোর ক্ষেত্রে গত ক্লাসে আমি মডেলের উপর ক্লাস নিয়েছিলাম, আপনারা জানেন। আমি এটা বলছিলাম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো মডেল। এবং এরপরে মেইন ভার্বের বেস ফর্ম বসে, রুট ফর্ম বসে, মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। এই মডেলের যখন প্যাসিভ হয় তখন এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড বি প্লাস ভি থ্রি হয়। এর পর একটা বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই ক্যান প্লে ফুটবল, এর মানে কি? আমি ফুটবল খেলতে পারি। আর এইখানে সেন্টেন্সটা দেখেন, ফুটবল ক্যান বি প্লেড, এর মানে কি? ফুটবল খেলা যেতে পারে। ক্যান বি প্লাস বি থ্রি, ফুটবল খেলা যেতে পারে, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। তাহলে ক্যান বি প্লাস বি থ্রি, এটা হচ্ছে মডালের প্যাসিভ। তাহলে আমরা যদি কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখি সেটা কেমন হয় একটু বোঝার চেষ্টা করেন। আমি আরেকবার একটু বলে দেই, এটা খুবই সহজ। অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। ওয়াজ আর প্লাস ভি থ্রি, উইল বি প্লাস ভি থ্রি।
পাস্ট বা ফিউচার ইনডিফিনিট। আর কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ গুলো কিভাবে হচ্ছে? অ্যাম, ইজ, আর, বিং প্লাস ভি থ্রি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ দেয়ার বিং প্লাস ভি থ্রি পাস্ট কন্টিনিউয়াস, উইল বি বিং প্লাস ভি থ্রি ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ। এগুলো কখন হবে? এমন কোনো বাক্য যদি থাকে যে বাক্যের সাবজেক্টটা কাজ করছে না, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়, তখন। আর পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস ভি থ্রি। তাহলে দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই যে একটা বাক্য, এটা আমার ইংলিশে কি হবে? আমার সাবজেক্টটা কি? বিড়াল। কিন্তু এই বিড়াল কি কোনো কাজ করতেছে? ভেবে দেখেন, আমি বুঝবো কিভাবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? সাবজেক্ট কি এখানে? বিড়াল। এখন মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে একটা রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে। ওই বিড়ালটাকে দেখে আপনি বলছেন যে হায় রে, হায় আল্লাহ, এই বিড়ালটাকে কে মেরে ফেলছে, এই বিড়ালটাকে হত্যা করা হয়েছে। কিন্তু ওই বিড়ালটাকে কে মারছে তাকে কি আপনি দেখছেন? কাজটা কার দ্বারা সম্পন্ন হয়েছে? বিড়ালটাকে যে হত্যা করা হয়েছে এটা আপনি দেখছেন, এটা আপনি বুঝতে পারছেন, বাট মারলোটাকে, কাজটা করলো কে? সে তো ওই টাইমে ওই জায়গাটাতে নেই, আপনি তো তাকে দেখেননি, তাকে চেনেন না। তাহলে আপনি ফোকাস করছেন কার উপর? বিড়ালের উপর। আপনার কাছে সাবজেক্ট কে? বিড়াল। তাহলে বিড়ালটাকে যখন সাবজেক্ট ধরে আপনি কথা বলছেন, বিড়াল তো আর কিছু করতেছে না, সে তো মরা, সে তো ইনঅ্যাক্টিভ। তখন আপনার ওইটা প্যাসিভ মেনটেন করে বলতে হবে। বাট আগে তো টেন্স ধরতে হবে, বাংলা বাক্য দেখে টেন্সটা আইডেন্টিফাই করা শিখতে হবে, যে হয়েছিল। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকলে তাকে আমরা কোন টেন্স বলি? পাস্ট টেন্স। তাহলে ইংলিশটা কি হবে? দ্য খ্যাট ওয়াজ, দ্য খ্যাট ওয়াজ কিল। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ এর প্লাস ভি থ্রি, দ্য খ্যাট ওয়াজ কিল্ড। আপনারা বিভিন্ন টিচারের ক্লাস করতে পারেন, বাট এতটা ডিটেলসে প্যাসিভ ভয়েস আপনারা অন্য কোনো জায়গা থেকে বুঝতে পারবেন না। এই ক্লাসটা একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করেন। যদি আপনার মনে না হয় যেটা সত্যি একটা ইফেক্টিভ ক্লাস ছিল প্যাসিভের, তখন আপনি বলবেন, কারণ আমি যাদেরকে বোঝাই আমার ভিতরে যা কিছু আছে সবকিছু দিয়ে বোঝানোর চেষ্টা করি। ইন ডিটেলসে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমি বোঝাই প্রত্যেকটা ক্লাসে। এবং এই প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে কম্পেয়ার না করলে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। এই কথাটা আমি আপনাদের বলে রাখলাম। আর এই যে ক্লাসটা নিচ্ছি না, এটা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, এটা আমরা ইংলিশে কিভাবে করব? সাবজেক্টটাকে পরীক্ষা, আমরা বলি না যে তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে? পরীক্ষা কি শুরু হয়েছে, পরীক্ষা কি শেষ হয়েছে? তো এই যে পরীক্ষা যে শব্দটা, এটা তো একটা সাবজেক্টে আছে, তো এটা তো ইনঅ্যাক্টিভ। পরীক্ষা কি নিজে নিজে শুরু হতে পারে? পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা শুরু করে কারা? যারা পরীক্ষার দায়িত্বে থাকে, বোর্ডে থাকে, কন্ট্রোলে থাকে, যারা এক্সামিনার থাকে। বাট তাদেরকে আমি চিনি? তাদের তো আর আমি চিনি না। আমি চিনি কাকে? আমি তো চিনি এই পরীক্ষাটা। তাহলে আমি যদি বলি যে পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, তাহলে এটা আমার অবশ্যই প্যাসিভ মেনটেন করে বলতে হবে। হ্যাঁ, তাহলে ইংলিশটা কি হবে? দ্য এক্সাম, এবার হয়েছিল পাস্ট টেন্স, ওয়াজ ফিনিশড অন টাইম। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এটা আমার ইংলিশে কি হবে? কি হবে ভেবে দেখেন। তাহলে এখানে রেজাল্টটা সাবজেক্ট, রেজাল্ট তো আর নিজে নিজে প্রকাশিত হতে পারে না। রেজাল্টের দায়িত্বে যারা থাকে তারা প্রকাশ করে, তো তাদেরকেও তো আর আমি চিনি না যে কারা কাজটা করতেছে। আমি চিনি কি? রেজাল্ট। সেটা তোমার বস্তু, ইনঅ্যাক্টিভ। তাহলে ইংলিশ কি হবে? আওয়ার রেজাল্ট। এখানে যেহেতু হয়েছে লেখা, অনেকে প্রেজেন্ট পারফেক্টে দেওয়ার চেষ্টা করবেন, বাট এই যে গতকাল লেখা আছে না, গতকাল, এইটা থাকার কারণে, অর্থাৎ অতীতের কোনো কাজে যদি টাইমের মেনশন থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট না দিয়ে পাস্ট ইনডিফিনিটে করতে হয়। এটাও পাস্ট ইনডিফিনিটে হবে। আওয়ার রেজাল্ট অজ পাবলিশড। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কি? ওয়াজ আর প্লাস ভি থ্রি, আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। এই দেখেন একটা বাক্য, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, এটা কোন টেন্স? হবে, যাবে, খাবে, ফিউচার টেন্স। এখন সাবজেক্টটাকে রাজু। এই যে রাজু যে সাবজেক্ট, এই রাজু নামক ব্যক্তিটা কিন্তু কোনো কাজ করতেছে না, এ কিন্তু ইনঅ্যাক্টিভ। রাজু মানুষটাকে পাঠাবে, কে পাঠাবে? তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, কেউ একজন তাকে পাঠিয়ে দিবে, অর্থাৎ কাজটা কিন্তু অন্য কেউ করবে। বাট এখানে সাবজেক্ট আমি কাকে মেনশন করছি? রাজুকে। বাংলাটা কি? যে রাজুকে লন্ডনে পাঠানো হবে, অর্থাৎ রাজুটা ইনঅ্যাক্টিভ। এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্যাসিভ কি? শ্যাল বা উইল বি প্লাস ভি থ্রি। রাজু উইল বি সেন্ট, সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্ট, টু লন্ডন টুমোরো। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, বাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো।
এই দেখেন, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট, হয়েছে, গিয়েছে, থেকেছে, খেয়েছে, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। ইংলিশটা কেমন জানেন? উই, এটা সাবজেক্ট, দেন হ্যাভ বিন ইনফর্ম, কাউকে কোনো কিছু জানানো, ইনফর্ম করা, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে, এই বাক্যটা এইভাবে বলা যায়। অথবা দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এভাবেও বলা যায়। তো এই যে বাক্যটা আমি লিখলাম না, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এখানে সাবজেক্টটা কি? আমরা, উই। কিন্তু আমরা কিন্তু কোনো কাজ করতেছি না, আমরা কিন্তু ইনঅ্যাক্টিভ। বাইরে থেকে পুলিশে হোক বা কোনো একটা মানুষ, কেউ কোনো একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, বাট কাজটা কে করেছে, কার দ্বারা এটা জানানো হয়েছে, সেটাকে, সেটা এখানে বলা নেই বা মেনশন করা নেই। এই জন্যই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ব্যবহার করছি, যে উই হ্যাভ বিন ইনফর্ম। এই বিনটা যদি আমি এখান থেকে উঠাই দিই, মনে করেন আমি যদি এরকম একটা বাক্য বলি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এই বাক্যটার ইংলিশ কি জানেন, বাংলা কি জানেন? উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এর বাংলাটা হচ্ছে যে আমরা বিষয়টি জানিয়েছি, আমরা বিষয়টি জানিয়েছি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। কিন্তু এখানে বাংলা বাক্যটা লেখা আছে কি, আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ আমরা নিষ্ক্রিয়, আমরা ইনঅ্যাক্টিভ। ওই বিন যখন আপনি ইউজ করছেন না, তখন এই উইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, উইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যে আমরা জানিয়েছি, কিন্তু এটাকে আমার ইনঅ্যাক্টিভ করতে হবে। এই জন্যই আমি লিখছি যে উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এই বিনটা সেই জন্যই ব্যবহার করা হচ্ছে। কোন জন্য, কিসের জন্য? এই উইটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য, অর্থাৎ আমাদেরকে জানানো হয়েছে। তার মানে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে আমার মূলত প্যাসিভ। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। আমরা অনেকেই মনে করি কি, একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট এই প্যাসিভ রিলেটেড বাক্যে এরকম হয় না। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয় সাবজেক্ট বের করার জন্য। এই যে পালন করা আছে না, এটা হচ্ছে মূলত এখানে ভার্ব। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে সাবজেক্টের পরে থাকে। কি পালন করা হয়, কোন জিনিসটা? বিজয় দিবস। 16ই ডিসেম্বর তো একটা দিন, অর্থাৎ কবে পালন করা হয়, এই দিনে পালন করা হয়, বাট কোন জিনিসটা পালন করা হয়, বিজয় দিবস, তো ওইটা কিন্তু আমার মূলত সাবজেক্ট, যে ভিক্টরি ডে। এবার ভার্বটা কি হয়, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, প্রতি বছর হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ইজ অবজার্ভ, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16th ডিসেম্বর, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। দেখছেন? আচ্ছা, এখানে আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। অনেকে আমাদের গ্রামেটাই সাবজেক্ট নিয়ে ফেলে, যে আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ, বাট না। সাবজেক্ট কি জানেন? কি অনুষ্ঠিত হয়, এখানে ভার্বটা হচ্ছে অনুষ্ঠিত হয়, কি অনুষ্ঠিত হয়, বই মেলা। এইটা মূলত সাবজেক্ট, যে বুক ফেয়ার ইজ হেল্ড, তারপরে বসাবেন ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার ইন ফেব্রুয়ারি। অর্থাৎ এই যে আমাদের গ্রাম, এটা কি একটা প্লেস, একটা জায়গা। জায়গা বা প্লেস কখনো সাবজেক্ট হতে পারে না, এগুলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না, সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন, ব্যক্তি বা বস্তু। তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। কেউ বলতে পারেন এই বাক্যটা ইংলিশে কি হবে? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। এনিওয়ান ক্যান সে দ্যাট, ইংলিশে কি হবে, বলতে পারবেন? They have not been informed. They are not invited. থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই বাক্যটার ইংলিশ হচ্ছে এরকম। যদি প্রেজেন্ট পারফেক্টে করেন, প্রেজেন্ট পারফেক্ট মনে রাখবেন, এটা আমি টেন্সের ক্লাসেও বলছিলাম। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের সেম মিনিং দেয়। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আই ডিডেন্ট ইট রাইস, সেম মিনিং। আই ডিডেন্ট ইট রাইস মানে আমি ভাত খাইনি, আমি স্কুলে যাইনি। আই হ্যাভ নট গন টু স্কুল, এর মানে আমি স্কুলে যাইনি। আই ডিডেন্ট গো টু স্কুল, এর মানে আমি স্কুলে যাইনি। সো দে, এটা কখন কোনটা ব্যবহার করবেন, এটা সিচুয়েশনের উপর নির্ভর করবে, যে আপনি কোন ধরনের টাইমিংটা ইউজ করতে চাচ্ছেন। রিসেন্ট একটা কাজ করেননি সেইটা, যদি তাই হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট। অনেক আগের কাজ যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনিট। সো দে হ্যাভ নট বিন ইনভাইটেড। আরেকটা হচ্ছে, যদি আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সে করেন, দে ওয়ার নট ইনভাইটেড। এই দুইটা বাক্যের বাংলা হচ্ছে যে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। এখানে সাবজেক্টটা কি, তারা, দে। এই তারা কিন্তু কোনো কাজ করতেছে না। আমি গত ক্লাসে একটা বাক্য বলছিলাম, কারো মনে আছে? যে আপনার একটা একটা মেয়ে আছে, তাকে আপনি বিয়ে দিছেন। এখন আপনার কাছের কিছু রিলেটিভস বা আত্মীয় স্বজনদের আপনি দাওয়াত দেন নাই, তারা এখন গালাগালি করতেছে। এখন আপনি বলছেন যে ওদের তো নিমন্ত্রণ করা হয়নি, দে হ্যাভ নট বিন ইনভাইটেড, ওদের নিমন্ত্রণ করা উচিত ছিল। এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? ওদের নিমন্ত্রণ করা উচিত ছিল আমার মেয়ের বিয়েতে। ইংলিশটা কেমন জানেন? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ডটার্স ম্যারেজ সিরিমনি। হ্যাঁ, ওটা আর লিখলাম না।
দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, এই শুড হ্যাভ বিন প্লাস ভি3, এটার ব্যবহার আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। কারণ মনে আছে এটা? দেখিয়েছিলাম না যখন মডেল পড়াচ্ছিলাম? কেউ ছিলেন ক্লাসটাতে? হ্যাঁ, যে একটা জি শুট দিয়ে জি কতগুলো জি সেন্টেন্স করতে পারি। তাহলে দেখছেন যে প্র্যাকটিক্যালি দেখেন, আমি স্ট্রাকচার দেখাচ্ছি ঠিক আছে, বাট এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দিচ্ছি, এইটা তো সব জায়গায় আপনি পাবেন না। আর যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো আপনি না বোঝেন, প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে যদি এগুলোকে কম্পেয়ার করতে না পারেন, ওই শেখাটা শিখে আপনি অ্যাকচুয়াল বেনিফিটটাও পাবেন না। তো এই হচ্ছে মেইন কথা। এখানে আরো অনেক সেন্টেন্স আছে, আমি আপনাদের পাঠিয়ে দিব, দিলে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখেন এটা, আমি ক্লাস নিচ্ছি, আপনি ক্লাস করছেন, আপনি আজকে আসেন কালকে থাকবেন না। বাট আমার পেইড কোর্সে যারা থাকে তাদের অ্যাসাইনমেন্টের আলাদা গ্রুপ থাকে, কনভারসেশনের গ্রুপ থাকে, ফেসবুকের প্রাইভেট গ্রুপ থাকে। তাদেরকে টাস্ক দিতে পারি, কাজ দিতে পারি, সেখানে ভুল হলে আমি আবার সলভ করে দিই। তারা সেটা সাবমিট করার পর অনেকেই বলেন যে আপনার এই ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য কিন্তু এইটাই যে ওইখানে টু ওয়ে কমিউনিকেশন হয়। সে টিচার্সের অধীনে থাকছে, টিচারের সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছে। বাট এখানে অন ওয়ে কমিউনিকেশন হয়। এখানে আমি পড়ায় চলে যাচ্ছি, আপনাকে মিউট করে রেখে পড়াচ্ছি, ক্লাস শেষ হলে যদি কোনো কোশ্চেন থাকে, দু একটা কোশ্চেন নিয়ে আমি চলে যাচ্ছি, ক্লাস শেষ। আমি তো আপনাকে চিনি না, জানি না, একজন আসছেন একজন যাচ্ছেন। বাট পেইড কোর্স হলে কি হয়? সে তো আমার সাথে রেগুলার ক্লাস করছে, তার সঙ্গে আমার আলাদা একটা রিলেশন তৈরি হয়ে যায়, আলাদা একটা কানেকশন তৈরি হয়ে যায়। শুধু এইটা না, ইংলিশ রিলেটেড অন্য যে কোনো প্রবলেম সে আমার সাথে সলভ শেয়ার করতে পারে, আমি সলভ করে দিই। আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, আমার অধীনে থেকে প্র্যাকটিস করতে পারে। এইটাই হচ্ছে সেখানকার বেনিফিট, এছাড়া আর কিছু না। বাট আমার পড়ানোর ধরন, পড়ানোর সিস্টেম ওখানেও যা এখানেও তাই, একই। এখানেও যতটা পরিশ্রম করে পড়াই, ওখানেও ততটাই পরিশ্রম করে পড়াই, বাট ওইখানের এনভায়রনমেন্টটা ভালো থাকে, ওখানে স্টুডেন্ট কম থাকে, টু ওয়ে কমিউনিকেশন থাকে। এইটাই হচ্ছে বিষয়। আমার অধীনে থেকে, আমার গাইডলাইনের ভিতর থেকে তারা প্র্যাকটিস করতে পারে, এইটাই হচ্ছে বিষয়। আর এই ফ্রিতে ক্লাস নিলে এ তো মানুষ গুরুত্ব দিতে চায় না। অনেকে বলে ও তো ওই লোক প্রতিদিন ক্লাস নেয়, দেখি একটু করে আসি কিসের ক্লাস নিচ্ছে, কেমন ক্লাস হচ্ছে, আবার একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি, আবার একটু যাই দেখি ক্লাসে যাই। কিন্তু যারা ওই পেইড কোর্স করে, তারা টাকা দিয়ে ক্লাস করে, তার একটা গরজ থাকে, একটা গুরুত্ব থাকে যে আমি ওখানে টাকা দিছি, আমার পড়তে হবে। আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে ও আমাকে টাকা দিছে, ওকে আমার পড়াতে হবে, একটা দায়িত্ব থাকে। তো এইভাবে একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এই জায়গাটাতে অনেক ভালোভাবে এগোনো যায়। বাট আমি যদি বলি আমি আজকে আপনার ক্লাস নিব না, আমি তো ফ্রি ক্লাস নিচ্ছি, আপনার কিছু করার আছে? আমাকে মারতে পারবেন, আমাকে ধরতে পারবেন, কিছু বলবেন? না। আমার কোনো দায়িত্ব আছে? না। আপনার কোনো দায়িত্ব আছে? না। এটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে পার্থক্য, এটা বুঝতে হয়। আচ্ছা, যে কথাটা আমি বলছি, এবার আমরা প্যাসিভের কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব। সবাই একটু এই জায়গাটাতে মনোযোগ দিবেন। আরেকটা কথা আমি বলে রাখি আগে থেকে, দেখেন আমি এখানে যে ক্লাসগুলো নিচ্ছি, বা যে এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, আপনারা এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় অলরেডি পেইড কোর্সের ক্লাস করেন, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, আবার আমার এই ফ্রি ক্লাসগুলো করছেন, এরকম অনেকেই আছে। আমি যদি এখন আনমিউট করে শুনি, আমি অনেককেই পাবো। সেই ক্লাসগুলোর সঙ্গে, অর্থাৎ আপনি যে জায়গায় পেইড কোর্স করেন সেই ক্লাসগুলোর সঙ্গে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যাবেন। যদি বেটার কিছু না পান, আপনি তখন বলবেন, কারণ আমি সেইভাবেই বোঝানোর চেষ্টা করি এই ফ্রি ক্লাসে। আর আমার এই পেইড কোর্সে যে কোর্স ফিটা নিই, সেটা খুবই সামান্য। এটা অনেকের কাছে বেশি মনে হতে পারে, কারণ সবার সামর্থ্য সমান থাকে না। বাট যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি শিখতে পারবো, শিখতে চাই, তাহলে আজকের এই ক্লাসটার পরে ভর্তি হয়ে যাবেন। কারণ প্রতিটা ব্যাচের প্রতিটা মাসে আমি যখন এই ক্লাসগুলো নেই, এই ক্লাসটার পরে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়, তারপরে আর সিট থাকে না, আমি আর ভর্তি করাতে পারি না। যেটা ফ্রাঙ্কলি, যেটা সত্য কথা, সেটা আমি আপনাদের বলে রাখলাম। আজকেও আপনারা সন্ধ্যাবেলায় অনেকেই ভর্তি হয়েছেন, তো এই ক্লাসটার পরে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়, এটা আমি জানিয়ে রাখলাম। 11 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হবে, সেখানে যদি আপনি একদম প্রথম থেকে, শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে চান, আজকের ক্লাসের পর আপনি ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবেন, যদি ভর্তি হওয়ার ইচ্ছা বা মানসিকতা থাকে। আর না হলে ফ্রি ক্লাসগুলোও করে যান। আপনার মনে থাকবে আমার কথা, যে এরকম একটা লোক ছিল, এইভাবে বুঝাইছিল, বা এইভাবে ক্লাসগুলো নিত, এতটুকু আপনার মনে থাকবে, মনে রাখলেই যথেষ্ট। তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। এটা হচ্ছে বিষয়, আমি বলে রাখলাম। এখন দেখেন এই রাইটিং এ প্যাসিভের ব্যবহারটা কিভাবে হয়। ফ্রিহ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বা বিশেষ করে রাইটিং এ বাই ছাড়া প্যাসিভের ব্যবহার তুলনামূলক বেশি। যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত, সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম।
কোনো বাই আছে এখানে? নেই। অর্থাৎ এখানে কে তৈরি করেছে সেটার উল্লেখ নেই। কিন্তু যদি এমন একটা বাক্য থাকে, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। এখন দেখেন এই জায়গাটা মূলত কি বলছে। বেশিরভাগ জায়গায় বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার বেশি। যেমন আমরা যদি কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্সের ট্রান্সলেশন দেখি, তাহলে এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে বাক্যটা আপনি দেখছেন, এই ধরনের বাক্যগুলো নিউজ পেপারের বাক্য, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টের বিভিন্ন ট্রান্সলেশন পার্টে এই রিলেটেড সেন্টেন্সগুলো থাকে। এবং এই সেন্টেন্সগুলো আমরা অনেক সময় ট্রান্সলেট করতে পারি না, আমরা বুঝতে পারি না সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, ভোকাবুলারি জানি না, বিভিন্ন সমস্যা হয়। বাট এই ক্লাসটা একটু লাস্ট পর্যন্ত থাকেন, যদি ট্রান্সলেশনের জায়গা নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তখন আপনি বলবেন। এখানে একটা বাক্য আছে, বাক্যটা কি? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কথাটা বুঝবেন। আমি একটা কথা আবারও বলছি, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। কি বললাম বলেন তো? প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। এই বাক্যে ভার্ব কোনটা জানেন? এই দেওয়া হচ্ছিল। এই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হয়। এই দেওয়া হচ্ছিলটা দেখে আগে আপনি এটা আইডেন্টিফাই করেন যে এই বাক্যটা কোন টেন্সে লেখা আছে। দেওয়া হচ্ছিল, এটা কোন টেন্স কেউ বলতে পারবেন? এই যে বাক্যটা বাংলাটা দেখে, হ্যাঁ কোন টেন্স? হ্যাঁ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, অতীতে কেউ কোনো কাজ করছিল। আমি যদি বলতাম দেওয়া হয়েছিল, সেটা ইনডিফিনিট হতো। দেওয়া হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। এইবার সাবজেক্ট লাগবে আমার। একটা বাক্য তৈরি করতে গেলে ইংলিশে ফার্স্টে সাবজেক্ট দেন ভার্ব লাগে। সাবজেক্টের পরেই কিন্তু ইংলিশ বাক্যে ভার্ব বসে, বাট বাংলায় ভার্বটা লাস্টে থাকে। তো এই দেওয়া হচ্ছিলটাকে আপনি এবার প্রশ্ন করবেন কি বা কাকে দ্বারা। আমরা অনেকে এখানে মনে করি কি একটা বাক্যের শুরুর ওয়ার্ডই সাবজেক্ট, অর্থাৎ এই স্বাধীনতা দিবস এইটাকে অনেকে সাবজেক্ট বলে। বাট না, এই প্যাসিভ রিলেটেড বাক্য বাক্য থেকে সাবজেক্ট বের করা একটু ডিফিকাল্ট। সেটা হচ্ছে প্যাসিভ রিলেটেড বাক্যে মূলত অবজেক্টটাই সাবজেক্ট হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট দুই প্রকার, অবজেক্ট বা কর্ম দুই প্রকার। একটাকে বলা হয় ডাইরেক্ট বা বস্তুবাচক, একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট অ্যান্ড হুম দ্বারা প্রশ্ন করলে মূলত অবজেক্ট পাওয়া যায়। কথাটা বুঝবেন। একটা বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে, একটাও থাকতে পারে। যদি দুটো থাকে, ব্যক্তি এবং বস্তু, তাহলে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। যেমন দেওয়া হচ্ছিল, এটাকে আপনি প্রশ্ন করেন কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার, এটা একটা অবজেক্ট। কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে, এটা আরেকটা অবজেক্ট। দুটো আছে, তো এখানে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। তাহলে আপনার সাবজেক্টটা হচ্ছে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার, এটা আমার সাবজেক্ট। এইবার আমি ভার্ব বসাবো। আবারও বলছি, বাংলায় ভার্ব লাস্টে থাকলেও ইংলিশে কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব বসে প্রত্যেকটা ইংলিশ বাক্যে। তাহলে ওই দেওয়া হচ্ছিল কথাটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, ওই পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি সেইটা মেনটেন করে আপনার এখানে ভার্বটাকে বসানো লাগবে। আর এই সাবজেক্ট আর ভার্ব যদি কেউ কারেক্ট করে বসাতে পারে, বাকি জায়গাটায় কোনো ভুল হলেও ওই ভুলটা মেজর কোনো মিস্টেক হয় না, আপনার সেন্টেন্স সঠিক হয়ে যায়। বাট এই ভার্বের জায়গাটা যদি কেউ ভুল করে, টেন্স আইডেন্টিফাই করতে যদি কেউ ভুল করে, ভার্বের ফর্মটা যদি কেউ ইউজ করতে ভুল করে, সম্পূর্ণ বাক্যটাই ভুল হয়ে যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে সব জায়গাতে এই সাবজেক্ট আর ভার্বের খেলা, আর কিছুই না। তাহলে দেওয়া হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি প্যাসিভের? ওয়াজ, বিং। দেওয়া ইংরেজি গিভ, এর পাস্ট পার্টিসিপল গিভেন। এই যে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। এই যে দুইটা ফ্রেজাল ওয়ার্ড আমি লিখলাম, সাবজেক্ট আর ভার্ব আমি লিখলাম, এইটুকু যদি কেউ ঠিকভাবে লিখতে পারে, বাকি বাকি অংশটায় যদি কোনো ভুলও করেন, ওই ভুলটা মেজর কোনো ভুল হিসাবে ধরা হয় না। সেন্টেন্স তার মিনিং অলরেডি প্রকাশ করে দিয়েছে। বাট এই যে ওয়াজ বিং গিভেন, যে এই যে তিনটা ওয়ার্ড আমি লিখলাম, এই তিনটা ওয়ার্ড যদি আপনি লিখতে ভুল করেন, অর্থাৎ ভার্বের ফর্ম যদি কেউ সঠিকভাবে লিখতে ভুল করেন, টেন্স আইডেন্টিফাই করতে যদি ভুল করেন, তাহলে যাই লেখেন না কেন সম্পূর্ণ বাক্যটাই ভুল হয়ে যায়। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। এইবার কি করব? বাংলা বাক্য থেকে যখন ইংলিশে আপনি একটা বাক্যকে ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন।
যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। যেমন প্রধানমন্ত্রী, যেটা এটা কিন্তু আমার লেখা হয়ে গেছে, আর ওই দেওয়া হচ্ছিল ওইটাও লেখা হয়ে গেছে। বাকি আছে কি, স্বাধীনতা দিবস উপলক্ষে গার্ড অফ অনার। এখন আগে এই গার্ড অফ অনারটা বসাবেন, তারপরে উপলক্ষে, তারপরে স্বাধীনতা দিবস, অর্থাৎ উল্টা দিক থেকে আসবেন। তাহলে এটা কারেক্ট ওয়ার্ডার মেনটেন করা হয়। কেমন দেখবেন, দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে, উপলক্ষে, অন দ্য occasion of, টোটাল বাক্যটা কি লিখলাম, দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন, দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে, দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। এই বাক্যটার ইংলিশ হচ্ছে এটা। এখন দেখেন, এইটা, এই অজ বিং গিভেন আমি কেন দিলাম, এটা প্যাসিভ কেন হলো? কারণ এখানে যে সাবজেক্ট অর্থাৎ প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী কিন্তু কোনো 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 কাজ করতেছে না। প্রধানমন্ত্রী কিন্তু ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, অর্থাৎ এই লোকটাকে সেনাবাহিনী হোক, পুলিশ হোক, কেউ এরকম ভাবে স্যালুট দিচ্ছিল, গার্ড অফ অনার দিচ্ছিল। কিন্তু আমার যদি এটা অ্যাক্টিভ হতো, মনে করেন আমি পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ বসাই ফেলছি ভুল করে, যদি আমি এরকম লিখি দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার, পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ কি, ওয়াজ এর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি জানেন? প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে, অর্থাৎ তখন এই প্রাইম মিনিস্টার অ্যাক্টিভ হয়ে যায়। এই যে লোকটা, এই লোকটা কাজ করা শুরু করে দেয়। ওই প্রধানমন্ত্রী নিজেই কোনো কাজ করতেছিল, নিজেই গার্ড অফ অনার দিচ্ছিল। বাট বাংলা তো আর ওই রকম না। বাংলাটা কি, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, আর প্রধানমন্ত্রীটা ইনঅ্যাক্টিভ। এই জন্য এই ওয়াজ গিভিং না হয়ে, পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ না হয়ে, এই প্যাসিভ হয়েছে ওয়াজ বিং গিভেন। বোঝেন, কেউ বুঝতে পারছেন আমি কি বললাম? আমরা অনেকে প্যাসিভ ধরতে পারি না, প্যাসিভ সেন্সটা বুঝে চেষ্টা করেন, কারণ এটা একটু ক্রিটিক্যাল, এই টপিকটা একটু জটিল, একটু ক্রিটিক্যাল। বাট আপনি যদি ইংলিশে প্রফেশনাল হতে চান, আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা সম্পদ বা অ্যাসেট হিসাবে নিতে চান, নিজেই মাস্টার্স হতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, আপনাকে অ্যাডভান্স লেভেল, অর্থাৎ এই জায়গায় আসতেই হবে। ওই ছোট ছোট রুলস প্র্যাকটিস করে, আই ইট রাইস, হি গোস টু স্কুল, দে ড্রাইভ এ কার, হি ড্র এ পিকচার, এই করে কখনো ভাষা ডেভেলপ করা যাবে না। এই অ্যাডভান্স জায়গাটাতে আসতে হবে। ওই ছোট ছোট স্ট্রাকচার প্র্যাকটিস করে, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স হবে। ঘরে বসে ইংলিশ বলতে হয়, ট্রেনে ইংলিশ বলতে হয়। ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন। হ্যাভ এ নাইস ডে, হ্যাঁ, হ্যাভ আ সুইট ড্রিম, লুক অ্যাট ইট, এইগুলো শিখে রাখলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এই যে বিভিন্ন মনোরঞ্জন করার জন্য অনেকে ইয়ে শিখায়, আমরা সঠিক প্রোনাউন্সিয়েশন পারি না, আহ এটা এডুকেশন না, এটাকে বলেন এডুকেশন, এডুকেশন। আপনি ইংরেজি শিখতে চান, আপনার ইংরেজি শেখার ইচ্ছা আছে, এরকম বিভিন্ন কন্টেন্ট আপনার সামনে তৈরি করে রাখে। আপনি এগুলো দেখেন, ভাবেন ইংরেজি শিখতেছি, একটু একটু করে ডেভেলপ করতেছি। আরে বাবা, এইসব বিষয় তো পরে। আপনি আগে ল্যাঙ্গুয়েজের অরিজিনটা বোঝেন, সেন্টেন্স কিভাবে অর্গানাইজ হয়, সাবজেক্ট জিনিসটা কি, ভার্বটা কি, কিভাবে সেটা গঠিত হয়, তার ফর্মটা কেমন, সেটাই যদি আপনি সাজাতে না পারেন, ওই বাইরে থেকে মনোরঞ্জন করা বিভিন্ন জিনিসপত্র শিখে কোনো লাভ আছে? আমরা ওগুলো শিখি, ওইগুলোতেই টাইম বেশি দিই, আনন্দ পাই। বাট এই মেইন জায়গাটা, অরিজিন জায়গাটা নিয়ে কখনো ভাবার চেষ্টা করি না, যে আমি কথা বলতে পারি না কেন, কোন জায়গাটাই মূলত আমার ব্যারিয়ার, বাধাটা কোথায়। আমি এরকম একটা কথা ভাবতেছি, বলতে চাচ্ছি, আমি পারতেছি না, তাহলে আমার প্রবলেমটা কোথায়? প্রবলেম এই জায়গায়, এই যেটা আমি এখন দেখাচ্ছি। বাট এটা কেউ কোনোদিন ধরার চেষ্টা করেন? আমরা করি? করি না। করতে হবে, তাহলেই অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন, সেখানে পৌঁছানো যাবে। এখানে একটা বাক্য আছে, দেখেন তো এটা আমরা পারি কিনা। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে আমি কি বলছিলাম, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, এই নেওয়া হচ্ছে না কথাটা আমার ভার্ব। এটাকে আপনি প্রশ্ন করেন, কি নেওয়া হচ্ছে না, কাকে নেওয়া হচ্ছে না? এই দুর্নীতি কিন্তু কোনো সাবজেক্ট না। আবারও বলছি, এই প্যাসিভ রিলেটেড বাক্যে শুরুর ওয়ার্ডটা যে সাবজেক্ট হবে এরকম না। সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। কি নেওয়া হচ্ছে না, কাকে নেওয়া হচ্ছে না, কোন জিনিসটা, এই পদক্ষেপ, অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ, এই তিনটা ওয়ার্ড একসাথে আসবে, তিনটা ওয়ার্ড, ফ্রেজাল ওয়ার্ড। ইংলিশটা কেমন জানেন? এনি ইফেক্টিভ
স্টেপস, এনি ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ এবার নেওয়া হচ্ছে না, সাবজেক্টটা যেহেতু প্লুরাল, আর নট বিং টেকেন, এটা হচ্ছে বা হচ্ছে না, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি। সো এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং, টেক মানে নেওয়া, পাস্ট পার্টিসিপল টেকেন, সাবজেক্ট আর ভার্ব শেষ। এইবার আমি কি করব, বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো যখন আমি ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে আগে কোনটা বসাবো, আগে বাংলাদেশ, তারপর বন্ধ, তারপর দুর্নীতি, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আমাকে এটা করতে হয়। তাহলে দেশের আগে প্রেপোজিশন বসাতে হবে ইন বাংলাদেশ। এবার বন্দে, দেখছেন এই যে একার আছে না, বন্ধ মানে কি স্টপ বা ক্লোজ, বাট এই যে একারটা থাকার কারণে আমার নন ফাইনাইট ভার্ব এটা, স্টপিং অথবা টু প্লাস ভিওয়ান, টু স্টপ, ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে, স্টপ মানে বন্ধ, টু স্টপ মানে বন্ধ করতে, বা এই যে বন্দে। এরপর কি করাপশন। তাহলে টোটাল বাক্যটা কি হলো, any effective steps are not being taken in Bangladesh to stop corruption. Any effective steps are not being taken in Bangladesh to stop corruption. অনেক সহজে করা যায়, কিন্তু আমরা এটা পারি না, সঠিক স্ট্র্যাটেজি ফলো না করার কারণে, মেনটেন না করার কারণে। দেখেন তো এই বাক্যটা পারি কিনা, বোঝার চেষ্টা করেন। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তাহলে এই যে হতে থাকবে, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, এইটা দেখে আপনি কি বুঝতেছেন, এই যে বাক্যটা, এটা কোন টেন্সে লেখা আছে, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, এটা কোন টেন্স, টেন্সটা কি আছে এখানে বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, রাইট। এবার কি রপ্তানি হতে থাকবে, জিনিসটা কি, গার্মেন্টস এর পণ্য, তাহলে দ্য প্রোডাক্ট, অথবা আপনি বলতে পারেন দ্য গুডস, গুডস মানে কিন্তু পণ্য, অফ মানে এর, দ্য গুডস অফ গার্মেন্টস, গার্মেন্টস এর পণ্য, এরপর কি ভার্ব, সাবজেক্টের পর আমি ভার্ব বসাবো, তাহলে রপ্তানি হতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ কি, উইল বি বিং প্লাস ভি থ্রি, অর্থাৎ উইল বি বিং, রপ্তানি ইংরেজি কি এক্সপোর্ট, পাস্ট পার্টিসিপল এক্সপোর্টেড, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড, এই সাবজেক্ট আর ভার্ব শেষ। এখন আমার দুটো ওয়ার্ড বাকি আছে, একটা হচ্ছে নিয়মিত, একটা হচ্ছে বিদেশ। আমি কি বলছি, যখন আপনি বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবেন, অর্থাৎ আগে বিদেশে তারপর নিয়মিত। তো আবারও বলছি, যে কোনো জায়গার আগে অ্যাট বা ইন প্রেপোজিশন বসাতে হয়, তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড, ইন abroad, then regularly, regularly কি লিখলাম, the goods of garments will be being exported in abroad regularly, the goods of garments will be being exported in abroad regularly, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তাহলে দেখছেন মানে কত সহজে আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে পারি। এই দেখেন, এখানে একটা বড় বাক্য আছে, এই ধরনের বাক্য দেখলে আমাদের মাথা ঘোরায়, আমরা টেনশনে পড়ে যাই, আমি কত বড় সেন্টেন্স, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, এর কারেক্ট অর্ডারটা কি হবে, এ তো আমি পারি না, কিন্তু খুব সহজে করা যায়, সেম টেকনিক ফলো করে বা স্ট্র্যাটেজি মেনটেন করে। কি লেখা আছে, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমরা কি করতেছি, আমরা কিন্তু প্যাসিভ করতেছি, বাট দেখছেন এখানে কোথাও ওই বলা আছে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি বাই হিম বাই হার বসবে, করছি কোথাও, করিনি। তো এই প্র্যাকটিক্যাল প্যাসিভ ব্যবহার শিখতে হবে। এখানে ভার্ব কোনটা, নির্বাচিত করা হয়েছে, তাহলে এই ভার্ব দেখে আগে টেন্স আইডেন্টিফাই করেন, এটা কোন টেন্স কেউ বলতে পারবেন, এটা টেন্সটা কি, এখানে নির্বাচিত করা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, রাইট। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে। হয়েছে, গিয়েছে, থেকেছে, করেছে, দিয়েছে, নিয়েছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট। এখন কি করা হয়েছে, কি নির্বাচিত, কি নির্বাচিত, এই সভাপতি নির্বাচিত,
বাংলাদেশ কম্পিউটার সমিতির যে সভাপতি, এইটাকে নির্বাচিত করা হয়েছে। এখন কাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে? এই তারিক মাহমুদকে। অর্থাৎ এখানে দুটো অবজেক্ট আছে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি যে সভাপতি, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি তারিক মাহমুদ। অর্থাৎ ব্যক্তি এবং বস্তু দুটোই আছে। তো ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এইটা। বিশিষ্ট ইংরেজি কি? রিনাউন্ড, প্রমিনেন্ট, ফেমাস, এমিনেন্ট। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি রিনাউন্ড আইটি প্রফেশনাল, রিনাউন্ড আইটি, PROAP, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। মাহমুদ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে কোথায় থাকে বলছি? সাবজেক্টের পরে। তো রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এবার ভার্ব বসাবো, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ, দেন বিন। এবার যদি ভোটের মাধ্যমে হয় তাহলে ইলেক্ট, যদি সিলেকশনের মাধ্যমে হয় তাহলে সিলেক্ট। সো আই ক্যান সে দ্যাট রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ ইলেক্টেড হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। সাবজেক্ট আর ভার্ব শেষ। এবার লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। সভাপতি, লাস্ট ওয়ার্ডটা কি? সভাপতি। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর কি আছে? সভাপতি। তাহলে দ্য প্রেসিডেন্ট, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ, মানে এর। অফ মানে কি? এর। এই অফ কেন বসালাম? এই দেখেন, এই যে সমিতির, এই যে একটা র আছে না, র কথাটা আছে না, এইভাবে ভেঙে ভেঙে কেউ বলবে না। এই র কথাটা থাকার জন্য এই অফ প্রেপোজিশনের ব্যবহার এখানে করতে হয়। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ, দেন বাংলাদেশ কম্পিউটার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, CIETY। টোটাল বাক্যটা কি লিখলাম এবার? ফর 2019 to 20। তাহলে দেখেন কত সহজে, কত ইজিলি ওই সেম মেথড, সেম স্ট্র্যাটেজি ফলো করে এই ধরনের বড় বড় ইংরেজি বাক্য আমরা বাংলায়, বাংলা বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট বা কনভার্ট করতে পারছি। এগুলো আপনি আগে করতে গেলে কিন্তু প্রবলেম হতো, আমাদের গায়ে জ্বর আসতো, তাই না? সঠিক অর্ডার আমরা মেনটেন করতে পারি না। বাট কিভাবে করলাম বলেন তো? Renowned IT professional Tariq Mahmood, that is the part of subject, then has been elected, it is verb, the president of Bangladesh Computer Society, the president of Bangladesh Computer Society for 2019-20। এই কথাটাকে এইভাবেও কিন্তু লেখা যায়, যেমন the president of, the president of বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এইটুকু আমি ফার্স্টে নিয়ে যদি বলি, ভার্বটা যদি লিখি, হ্যাজ বিন ইলেক্টেড, অর্থাৎ নির্বাচিত করা হয়েছে। টু, এই কোনো ব্যক্তির কাছে, ব্যক্তির প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। এই প্রেপোজিশনের উপর 7th ফ্রি লাইভ ক্লাস একটা ডিটেলস ক্লাস আছে, কেউ মিস করবে না, দেখবেন। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু। এইবার আমি ওইটা বসিয়ে দিলাম যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এখানে কোনো বাই না, কিন্তু টু, মানে তারিক মাহমুদ কে, ওইটার জন্য আমি এটা বসালাম। এবার ফর 2019-20, অর্থাৎ এই বাক্যটাকে দুই ভাবে লেখা যায়। এই যে বাক্যটা আমি লিখলাম এখানে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এই বাক্যটাকে দুই ভাবে লেখা যায়। অর্থাৎ এই তারিক মাহমুদকে শুরুতে নেওয়া যায়, বা এই প্রেসিডেন্টকেও শুরুতে নেওয়া যায়। বাট প্রেসিডেন্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি ব্যক্তিকে প্রাধান্য দিয়ে হয়। বাট দুটোই কারেক্ট সেন্টেন্স। যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। আবার এই বাক্যটাও কারেক্ট, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ ফর 2019-20, অর্থাৎ তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য। এটাও বলা যায়, দুটোই কারেক্ট। বাট এই উপরেরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি কারেক্ট, কারণ এখানে আমি ব্যক্তিবাচক সাবজেক্টটাকে প্রাধান্য দিয়েছি, বা শুরুতে নিয়েছি, সাবজেক্টে নিয়েছি। এই হচ্ছে আমার বিষয়। কেউ কি বুঝতে পারছেন আমার এই কথাটা কি বললাম এই জায়গায়? টিচার হ্যাঁ, বুঝেছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আপনাদের কি মনে হয় যে এই বিষয়গুলো দরকার, ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো? এগুলো সত্যি প্র্যাকটিক্যাল বাক্য বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি ডেভেলপ করার জন্য এই ধরনের সেন্টেন্সগুলোকে আমার ফেস করা উচিত, বা আমাদের এগুলো শেখা উচিত প্রফেশনালি? শুধুমাত্র ওই এক জায়গায় পড়ে থেকে ছোট ছোট রুলস স্ট্রাকচার শিখে কখনোই ভাষা ডেভেলপ করা যায় না।
অর্থাৎ এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, এটা যে কাজে লাগার মতো বা গুরুত্বপূর্ণ, বা ল্যাঙ্গুয়েজটাতে যদি আপনি প্রফেশনাল হতে চান এটা দরকার, এটা কি আপনার মনে হচ্ছে কারো? কেউ কি বোঝেন এর ইম্পর্টেন্সটা কত বা গুরুত্বটা কতটুকু? জি বোঝা স্যার, যায়, এটা অনেক গুরুত্বপূর্ণ। তাই না? গুরুত্বপূর্ণ না? এটা 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 বুঝবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্যার, এরকম আর একটা সেন্টেন্স যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন। হ্যাঁ, বোঝাবো বোঝাবো, অনেক কিছুই আছে এখনো, সবই বুঝতে পারবে। সারা মানে প্র্যাকটিক্যাল জীবনেও চলা মুশকিল। হ্যাঁ, এটা ছাড়া প্র্যাকটিক্যাল জীবনেও চলা মুশকিল। দেখেন, এই আমি যেভাবে পড়াই, যেভাবে শেখাই, এটা সবাই গুরুত্বটা দিতে পারবে না, বুঝবে না। বাট কারা বুঝবে জানেন? যদি এমন কেউ থাকে না, যারা অনেক দিন ধরে ইংরেজি শেখার চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গা থেকে শিখে আসছে, ধাক্কা খেয়ে আসছে, 1 মাস, কোথাও 5 দিন, কোথাও 10 দিন ক্লাস করে আসছে, বুঝতে পারেনি, বা বছরের পর বছর শিখেও শিখতে পারতেছে না, বুঝতে পারতেছে না, কারেক্ট ওয়ে পাইনি, সঠিক সিকোয়েন্স মেনটেন করতে পারিনি। তারা যদি একবার আমার ক্লাসগুলো দেখে না, সে বলতে বাধ্য হবে যে হ্যাঁ, এটাই পারফেক্ট হয়ে, এই বিষয়গুলোই শিখতে হয়, এই সিকোয়েন্স মেনটেন করে শিখতে হয়। বাট যারা প্রথম ক্লাস করে, যারা আগে কোনোদিন ইংরেজি শিখিনি, করেনি, বা আমার কাছে প্রথম আসছে শেখার চেষ্টা করছে, তাদের কাছে আমি অত গুরুত্বপূর্ণ হব না, অতটা গুরুত্ব পাবো না। কারণ তারা এটার গুরুত্ব দিতে বুঝবে না বা দিবে না। এটাই সঠিক। আমার কথা বুঝতে পারছেন? এই যে আমার আমার লেখা যে বইটা, এটা হচ্ছে এই যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এটা খুলনার দক্ষিণ অঞ্চলের একটা সোশ্যাল অর্গানাইজেশন, সোনামুখ পরিবার, সেখানে আমাকে 6 ডেইজ ইংলিশ অলিম্পিয়াডের মেইন ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে ডেকেছিল একজন পুলিশ অফিসার, পুলিশের অবসরপ্রাপ্ত অফিসার, যিনি জাতিসংঘে চাকরি করে এসেছেন এবং তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাকরি করেছেন। আহ এসপি ছিলেন, তারপরে ডিটেকটিভ ব্রাঞ্চেও তিনি ছিলেন। আমি করব না, আহ এম কামরুল ইসলাম তার নাম। তো উনি গ্রাম অঞ্চলের ছেলেমেয়েদেরকে সঠিক শিক্ষায় গড়ে তোলার জন্য ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা ইনস্টিটিউশন করার চেষ্টা করে যাচ্ছেন। উনি এখন অবসরপ্রাপ্ত। তো ওই জায়গায় বিভিন্ন ডক্টরেট বা অনেক প্রমিনেন্ট ইমিনেন্ট টিচার্সদেরকে তিনি নিয়ে আসেন তাদের অলিম্পিয়াড কম্পিউটার স্কিল, ম্যাথমেটিক্স বা ইংলিশ, এইগুলো ডেভেলপমেন্টের জন্য। আমার কথাটা একটু বুঝবেন। উনি নিয়ে আসেন। তো সেইখানে সম্পূর্ণটা ওনার নিজের খরচে গ্রামের যে দারিদ্র ছেলে মেয়ে আছে তাদেরকে উনি সার্ভিস দিয়ে যান। অর্থাৎ বিভিন্নভাবে, আর্থিক দিক থেকে হোক বা অন্যান্য বিভিন্ন দিক থেকে সহায়তা করেন। এই জায়গায় আমি যখন ক্লাস নিতে গেছি, ওইখানকার যে ছেলেমেয়েরা একসঙ্গে প্রায় 700 থেকে 800 স্টুডেন্টসের ক্লাস নিয়েছি অফলাইনে। তো ওরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, ওদের যে পারফরমেন্স ছিল, যতটা শ্রদ্ধা ভক্তি করেছে, সেই জায়গা থেকে ওদের নাম করে, ওই সংগঠনের নাম করে আমার এই বইটা তৈরি করা। এই বইটা আজকে অনেকগুলো কপি চলে গেছে। এই যে আজকে এই যেগুলো পড়াচ্ছি আমি আপনাদের, এই বইটাতে আছে। তো আহ ওদেরকে ভালোবেসে আমার এই বইটা তৈরি করে, এবং আমার এই বইয়ের যে লভ্যাংশ, যে প্রফিট, সেটাও সম্পূর্ণ ওই অর্গানাইজেশনে আমি স্পেন্ড করি, ব্যয় করি। এবং ওই পুলিশ অফিসার আজকে সন্ধ্যাবেলায় আমাকে ফোন দিয়েছেন। ওনার ওই জায়গায়, ওনার যে গ্রাম, সেখানে একটা মেয়ে একটা কুইজ কম্পিটিশনে পারফর্মস করেছে, ভালো পারফরমেন্স করেছে। সেই কুইজ কম্পিটিশনে উনি চিফ গেস্ট ছিলেন। এবং ওই কম্পিটিশনে ওই মেয়েটা খুবই দারিদ্র পরিবারের একটা মেয়ে, মনে হয় ফার্স্ট না সেকেন্ড কি একটা হয়েছে। যাই হোক, সেটা গতদিন কবে হয়েছে। হওয়ার পরে ওকে কিছু স্পিচ দেওয়ার জন্য বলছিল ওইখান থেকে, ওই কমিটিতে যারা ছিল ওই কুইজ কম্পিটিশনে। তো ওকে যখন স্পিচ দেওয়ার জন্য বলল, এই স্যার, এই যে এম কামরুল ইসলাম স্যার, ইনি বলছে যে তুমি ইংরেজিতে কথা বলবে। তখন ওই মেয়েটা ইংলিশে তাদের সামনে স্পিচ দিল। মেয়েটা 9-এ পড়ে এবং খুবই দারিদ্র পরিবারের। ইংলিশে স্পিচ দেওয়ার সময় তিনি মানে ওই মেয়েটা আমার নাম বলল, যে আমি এই স্যারের কাছ থেকে এই ল্যাঙ্গুয়েজটা শিখেছি। এবং ওই পুলিশ অফিসার যিনি এম কামরুল ইসলাম স্যার, ওনার নামটা বলল, যে আমি ওনার সংগঠনের একজন স্টুডেন্ট, ওনার যে সোনামুখ পরিবার এই অর্গানাইজেশনের একজন স্টুডেন্ট। তো ওই স্যার আজকে আমাকে ফোন দিয়ে বলছে যে সৎ স্যার, আমি আপনার ছাত্রীর বাড়ি এসেছি ওকে সারপ্রাইজ দিতে। মানে তার বাড়িটাও একটা প্রত্যন্ত অঞ্চলে, সেইখানে তিনি চলে গেছেন ওকে সারপ্রাইজ দিতে, যে মেয়েটা যে পারফরমেন্স করেছে এবং সবার সামনে এই যে আমার নামটা সে বলল, ওই স্যারের নামটা বলল,
এই যে মানটা সে রাখছে, তো এটা একটা গর্বের বিষয় তার জন্য। এবং সে সেই স্যার পুলিশ অফিসার ওইখানে গিয়ে আজকে সন্ধ্যায় আপনাদের ক্লাস নিব, ক্লাস নেওয়ার আগে আমার কাছে ভিডিও কল দিছে, দিয়ে বলছে যে কথা বলেন আপনার ছাত্রীর সঙ্গে এই এই করছে। মানে এই ঘটনাটা আমি আমি আজকেই জানছি, এটা হয়েছে আগে। এবং উনি ওনার ওই মেয়েটাকে মনে হয় কিছু গিফট টিফট দিয়ে আসছে আবার আজকে গিয়ে, এবং আমার সঙ্গে কথা বলাই দিল, আমিও কথা বললাম। তো এই যে একটা অ্যাচিভমেন্ট, এটা একটা অনেক বড় পাওয়া না, যে জাস্ট 6 ডেজ, 6 দিন তাদেরকে শিখিয়েছিলাম। এছাড়া তারা তো এমনি তাদের স্কুলে পড়াশুনো করে, এর বাইরে যে ছুটির দিনগুলো থাকে, এটা ডিসেম্বর মাসে ছিল, প্রতি মাসের শেষ সপ্তাহে শুক্রবার বা শনিবার ছুটির দিনে আমি সেখানে যাই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সেশন তাদের নিয়ে আসি। এছাড়া আমার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। তো তাদের কাছ থেকে এই যে ভালোবাসাটা পাওয়া, এই যে সম্মানটা পাওয়া, এটা কতজন পায়? এটা তো সবাই পায় না, এটা তো সবার থেকে আসে না। তো এই যে বিষয়গুলো আমি আপনাদের দেখাচ্ছি না বা পড়াচ্ছি না, এগুলো আমি প্র্যাকটিক্যালি ওই জায়গাগুলোতে দেখিয়েছি, পড়িয়েছি, শিখিয়েছি। এবং আমি যাদের ক্লাস নেই, এই বইটা অনেকে আপনারা যারা ফ্রি ক্লাসগুলো করছেন অনেকে অর্ডার করছেন। তো এই বইটা যদি আপনি পড়েন আর আমার 2-3টা ফ্রি ক্লাস করে যান, আপনার মনে হবে যেন আপনি আমার ক্লাস করছেন। এই বইটা দেখবেন অভ্র ফন্টে লেখা, অর্থাৎ মানে কোনো স্পেশালিস্ট দিয়ে কম্পোজও করা না, আমার নিজের হাতে টাইপ করা। এবং সেটা আমার মোবাইলে করা, বিভিন্ন জায়গায় আমি গেছি, ঘুরছি ফিরছি, এক একটা কন্টেন্ট তৈরি করে নিজের মতো করে লিখছি। বইটা পড়লে বুঝতে পারবেন কতটা সহজ এবং সাবলীলভাবে ইংলিশে কথা বলা যায়, বা স্পোকেন ইংলিশ বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, রিডিং বলেন, এটা শেখা যায়, প্র্যাকটিস করা যায়। এটা যারা পেইড কোর্সে আসবেন তারা তো নিবেনই, যারা আসছেন বা ভর্তি হয়েছেন, যারা ফ্রি ক্লাস করছেন, যদি পারেন অ্যাটলিস্ট বইটা প্রায় 400 টাকা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আমার ক্লাসগুলো নিতে পারেন, এতটুকু বলতে পারি আমি আপনাদের। তো এটা অনেক ইফেক্টিভ, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আমি একটু দেখাই কোথায় ছিলাম, এই বাক্যটা দেখাচ্ছিলাম। তাহলে এইখানে একটা বাক্য আছে, একটু দেখেন আপনারা। এই যে বাক্যটা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর আমি আবারও বলছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে ভর্তি হতে চান, দ্রুত ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই ক্লাসের পর প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়। হ্যাঁ, তো যেটা আমি বলছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাহলে এই যে বাক্যটা, এটা কোন টেন্সে লেখা আছে? আমরা কি এটা আইডেন্টিফাই করতে পারি বা পারবো? টেন্সটা কি এখানে বলেন তো? ইন্ডিফিনিট। হুম, ফিউচার ইন্ডিফিনিট। ফিউচার না, এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে এখন সাবজেক্ট কি? কি অনুষ্ঠিত হবে, কোন জিনিসটা? বার্ষিক সম্মেলন। এখন কিসের বার্ষিক সম্মেলন? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তাহলে দেখেন এই জায়গাটা আমার মূলত কি হবে, যে দ্য অ্যানুয়াল কনফারেন্স, অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019। এই হচ্ছে আমার সাবজেক্টের এই পার্টটুকু আমি লিখে ফেললাম। এইবার আমি ভার্বটা বসাই, যে অনুষ্ঠিত হবে, এটা কি? উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, উইল বি হেল্ড। উইল বি প্লাস ভি থ্রি, হোল্ড থেকে হেল্ড, অনুষ্ঠিত হওয়া, এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। এইবার আমি কি করব জানেন? লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসব, যে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। এই যে 3টা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড কিন্তু একসঙ্গে কানেক্টেড, অর্থাৎ ফ্রেজাল ওয়ার্ড, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে কি আছে? আজ বিকাল 3টায়, এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড অ্যাট, দেন বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। The annual conference of Islamic Bank Bangladesh Limited 2019 will be held at বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এবার কি? আজ বিকাল 3টায়। তাহলে এই যে সময়কে মেনশন করা আছে না, দেখেন, আজ বিকাল 3টায়, এই যে 3টা টাইমকে উল্লেখ করা আছে এখানে। সব থেকে ছোট টাইমটা আগে বসাবেন, তারপরে বড় টাইমটা লাস্টে বসাবেন। যেমন আজকে বড় না বিকাল বড়?
আজ বড়। এখন বিকাল বড় না তিনটা বড়? বিকাল বড়। তাহলে ছোট কোনটা? তিনটা। তাহলে আগে ওইটা, অ্যাট 3 p.m, সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপজিশন বসে। ইন দা আফটারনুন, এরপরে হচ্ছে টুডে। এই সময়টাকে কিভাবে লিখতে হয় আমি কি বোঝাতে পারলাম? যদি অনেকগুলো টাইম থাকে, যেমন এইখানে একটা বাক্য ছিল না, ওই ছিল জানো, এটা না, আর তোর এখানে একটা বাক্য ছিল না, খুঁজে পাই না। আপনাদের সেন্টেন্স পড়াচ্ছিলাম কোন জায়গায়, এইখানে, এই দেখেন, এই যে আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। এখন টাইম আছে কয়টা? প্রতি বছর এই একটা সময়, ফেব্রুয়ারি এই একটা সময়। এখন বড় কোনটা, বছর বড় না মাস বড়? বছর বড়। তো বছর কিন্তু লাস্টে লিখতে হবে, যে বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ, এরপর ইন ফেব্রুয়ারি, দেন এভরি ইয়ার। এই জিনিসটা আমার বুঝতে হবে। যদি একাধিক টাইম থাকে, তাহলে ছোট টাইমটাকে আগে বসাতে হয়, বড় টাইমটাকে পরে বসাতে হয়। পারলে রেকর্ডেড ক্লাসগুলো আরেকবার দেখবেন, তাহলে ভালো একটা কনসেপ্ট এখানে আপনার আসবে। তাহলে আমি টোটাল কি লিখলাম, কোথায় গেল সেটা, কি লিখলাম, বাক্যটা কই, এই যে, the annual conference of Islamic Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today. সেইভাবে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে হয়। এটা আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এইখানে কয়েকটা বাক্য আছে, এই বাক্যগুলো আপনারা নিজেরা একটু করার চেষ্টা করে দেখেন তো পারেন কিনা। আমি এই ক্লাসের রেকর্ড পিডিএফ দিব, বাট এইটা আপনারা একটু স্ক্রিনশট দেন। দেখেন, যদি পেইড কোর্সের থাকতেন আপনি, আমি আপনাকে এগুলো করে আনতেন, ভুল হলে ধরিয়ে দিতাম, বাট এখানে তো আমি ধরিয়ে দিতে পারবো না ওইভাবে, কারণ আমি তো আপনাকে ওইভাবে চিনবো না, আপনি আমাকে দেখাবেন না। তো যদি পারেন নিজের একটু করার চেষ্টা করবেন, আর পিডিএফ দিলে এর অ্যান্সারটা এখানে থাকবে, মিলাই নিবেন, বাট আগে এইটা একটা স্ক্রিনশট দিন। আধুনিক এই সবগুলো বাক্য প্যাসিভ রিলেটেড, এবং এইগুলো যদি আমরা ট্রান্সলেট করতে না পারি, এটাতে যদি আমরা দক্ষ না হই, কখনোই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনাল শিখতে পারবো না। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। তাহলে একটা বাক্য একটু করে দেখাই, দেখেন কিভাবে হয়। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তো আমি বলছি আগে ভার্বের কাছে আসবো, বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে। এই ব্যবহার হয় কথাটা আমার ভার্ব। এটাকে আপনি প্রশ্ন করেন কিসের ব্যবহার হয়, কি ব্যবহার হয়? তথ্য প্রযুক্তি। তাহলে ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। এবার ভার্ব কি? ইজ ইউজড, ব্যবহার হয়, ইজ ইউজড। এবার কোথায়? প্রায় সকল কর্মকাণ্ডে। এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে নিবেন, ফ্রেজাল ওয়ার্ড। অর্থাৎ এটা এরকম, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এবার আধুনিক বিশ্বের, অফ মানে এর, অফ মানে কি এর, অফ মডার্ন ওয়ার্ল্ড, কি লিখলাম? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। আমি আবারও বলছি, যদি সত্যিকার অর্থে প্রফেশনাল হতে চান, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, এই জায়গাগুলোতে আপনার আসতেই হবে, অ্যাডভান্স লেভেলে আসতেই হবে। আমার পেইড কোর্সে যারা ভর্তি হবেন তারা শিখতে পারবেন, বাট সবাই তো আর পেইড কোর্সে আসবেন না। একটা কথা বলে যায়, যদি কেউ কোনোদিন কখনো কোনো টিচারের কাছে টাকা দিয়ে কোর্স করেন, পেইড কোর্স করেন, এমন কারোর কাছে পড়বেন যারা প্যাসেজ অ্যানালাইসিস করে, যারা নিউজ আর্টিকেল বা নিউজ এডিটোরিয়াল ট্রান্সলেট করে। মনে রাখবেন তারা অনেক এক্সপার্ট, অনেক ভালো জানে বা পারে। ইউটিউব চ্যানেলে অনেক দেখবেন নিউজ পেপার অ্যানালাইসিস করে এরকম টিচার আছে, বিভিন্ন টিউটোরিয়াল আছে। বাট ওই যারা ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পড়ায় এরকম ভাবে, এই যে যেটা প্রথমে দেখাচ্ছিলাম না, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন, এইভাবে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। এই যে ইট ইজ বেটার, কিছু করা ভালো, ইট ইজ বেটার, হ্যাঁ, আইন মান্য করা ভালো, ইট ইজ বেটার টু ওবে দ্য রুল, পড়াশোনা করা ভালো, ইট ইজ বেটার টু স্টাডি ইন দ্য মর্নিং। এইগুলো ছোট ছোট রুলস পড়ে আমি একটা করলাম, আপনারা বাকিগুলো করেন। অনেকে এগুলো করতে পারে, ভাবে কত সুন্দর সেন্টেন্স করতেছি, খুব এনজয় করতেছি, বাট এটা থেকে অতটা ডেভেলপমেন্ট আসে না, যেটা আমি এখন দেখাচ্ছি এইটা থেকে যেটা আসে। তাহলে এটা কি আপনারা একটু প্র্যাকটিস করতে পারবেন? আমি পাঠিয়ে দেওয়ার পর আমি একটু কনভারসেশন দেখাবো স্যার, এখন, জি স্যার। একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, জি ঠিক স্যার। আছে? প্রত্যেককে আমি অনুরোধ জি করবো একটু স্যার। করবেন এটা। ওকে, দেখেন, ফ্রিতে ক্লাসগুলো দিচ্ছি আমি আপনাদের। এই ক্লাসগুলোর কতটা গুরুত্ব আমি জানি না আপনারা কতটা নিতে পারছেন বা বুঝতে পারছেন। আপনাদের আমি দেখাতে দেখাতে আরেকটা ঘটনা বলি, আমি কনভারসেশনটা বের করি। ওইখানে যখন ক্লাস নিতে গিয়েছিলাম, ওই সেই আহ, সোনামুখ যে অর্গানাইজেশন গোল্ডেন ফেস, সো ওইখানে প্রচুর ভিআইপি পার্সন আসে, ইথিওপিয়ার রাষ্ট্রদূত, তিনি ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন। এবং ওনার ওই যে যে পুলিশ অফিসারের কথা বলছি, উনি তো একদম সর্বোচ্চ পর্যায়ের ছিলেন, সিনিয়র অফিসার, চিটাগাং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, রিসেন্ট যে ভাইস চ্যান্সেলর, ডক্টর প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তার মনে হয়।
উনিও এসেছিলেন, একসঙ্গে আমরা করছিলাম, ক্লাসগুলো কন্ডাক্ট করছিলাম। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে, একটা মেয়ে আসতো ক্লাস করতে অনেক দূর থেকে শুধু আমার ক্লাস করার জন্য। আমি ওই যে 6 দিন ক্লাস নিয়েছিলাম, আমার ক্লাসটা করার জন্য খুবই প্রত্যন্ত একটা অঞ্চল থেকে ওই খুলনা পর্যন্ত আসতো। এবং তার আসতে প্রায় 3 ঘন্টা টাইম লাগতো, এবং সেই 3 ঘন্টা সে কিভাবে আসতো, তার ওই এলাকায়, আমি কনভারসেশন গুলো একটু দেখাচ্ছি, তার ওই এলাকায় গাড়ি যায় না। সে ওই দুইটা ছোট ছোট নৌকা, নৌকা বলে না, ওইদিকে বলে ডোঙ্গা, মানে এক সাইড করা থাকে। তো খাল, খাল পার হয়ে ওই 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 ডোঙায় করে সে আসতো, ডিঙি নৌকা না কি বলে যেন ওইটায়। ওই নৌকা পার হতে হয় তার দুইটা, তারপর আবার 4টা সাঁকো পার হতে হয়। তারপর ওই যে বড় বড় ঘের আছে, 50 বিঘা 100 বিঘা যে ঘের, আপনারা দেখে দেখে থাকবেন দক্ষিণাঞ্চলে, ওই সাতক্ষীরা শ্যামনগর ওইদিকে দেখা যায়। ওই যে ঘেরের যে পাড়গুলো আছে, যে রাস্তা, ওই রাস্তা দিয়ে হাঁটা লাগে প্রায় 1-1.5 ঘন্টা। তারপর এসে গাড়িতে উঠে ওই জায়গাটাতে সে ক্লাস করতে আসতো, শুধুমাত্র আমার ক্লাস করার জন্য। এখন ওই পুলিশ অফিসার আমাকে একদিন বলছে যে, স্যার, এই যে মেয়েটা কষ্ট করে আসে, আমি একদিন এর কষ্টটা উপলব্ধি করতে চাই, তো আপনি কি আমার সাথী হবেন? তখন একদিন আমি ওইরকম সন্ধ্যাবেলায় ওই স্যারের সঙ্গে ওই মেয়েটার বাড়ি যাই, একদম দ্বীপ অঞ্চলের মতো, মাত্র 10-12টা ঘর। এবং আমরা গাড়ি নিয়ে যাই, আমাদের গাড়ি যত দূর পর্যন্ত যাওয়া যায়, পিচের রাস্তা থেকে ইট, ইটের রাস্তা থেকে মাটির রাস্তা, তারপরে আর যাওয়ার কোনো ওয়ে নাই। তারপর ওই সেই নৌকা আমরা পার হলাম, সেই দুইটা সাঁকো আমরা পার হয়ে বড় যে ঘেরের যে রাস্তা, সেটা পার হয়ে তারপর ওদের গ্রামে গেলাম। তারপর আমি উপলব্ধি করতে পারলাম যে এভাবেও লাইফ লিড করা যায়, এবং শেখার কতটা ইচ্ছা থাকলে, কতটা শক্তি থাকলে এই জায়গা থেকে প্রতিদিন ওই শহর পর্যন্ত আসা যায় বা যাওয়া যায়, এতটা কষ্ট করে হেঁটে, সাঁকো পার হয়ে, তারপর আবার ওই নৌকা পার হয়ে, তারপর গাড়িতে ওঠে। তো এই ইচ্ছা শক্তি যাদের আছে, ওই মেয়েটা কি জীবনে সফল হতে পারবে না? ও যদি তার লাইন ঠিক রাখে, অবশ্যই অবশ্যই সে ভালো কিছু করে দেখাবে, জীবনে সে ভালো কিছু করতে পারবে। তো এইটা হচ্ছে মেইন বিষয়। আমরা অনেকেই অনেক বিলাসিতায় থাকি, আমরা বুঝতে পারি না লাইফটা কেমন। তো এই বিলাসিতায় থাকলে সত্যিকার অর্থে বোঝাই যায় না, এইটা উপলব্ধি করতে হয়। অনেক কিছু আমরা খুব সহজে পাওয়ার চেষ্টা করি, বিষয়টা হচ্ছে এমন। আমি একটু দেখাই, একটা কনভারসেশন দেখেন, বোঝার চেষ্টা করেন, এরপর আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। সবাই একটু ভালোভাবে মনোযোগ দেন। আর পেইড কোর্সের কথা যেটা আমি বলেছিলাম, ওইটাই। এখানে নতুন করে আর কিছু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, কারণ অনেকবারই বলছি। সেটা হচ্ছে, জাস্ট 1 মিনিট টাইম নিচ্ছি। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। নতুন যে ব্যাচ, আজকে 8 তারিখ, 11 তারিখ মঙ্গলবার থেকে শুরু হবে, রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। 3 মাসের কোর্স, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে এটা। এরপরে হচ্ছে কি, প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এবং এই ব্যাচটা মূলত যারা জব হোল্ডার আছেন, চাকরিজীবী স্টুডেন্ট বা অন্যান্য পেশার মানুষেরা, যারা দিনের বেলায় সময় বের করতে পারেন না, রাতের বেলায় আপনার ফ্রি টাইম বা লেজার টাইমকে কাজে লাগিয়ে এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাস এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে আমি নিয়ে থাকি। ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল আপনারা পাবেন। যারা প্রাইভেট ব্যাচে আসবেন, প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ থাকবে, অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। আর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেইভাবেই সবকিছু করাবো। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, একদম ধারাবাহিকভাবে আপনি শিখতে পারবেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এই জায়গাটা থেকে আপনি ডেভেলপ করতে পারবেন। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এর উপর। এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি বা নিলাম, এটা কিন্তু রাইটিং এর উপর একটা ক্লাস। এরকম 10টা মাস্টার্স ক্লাস আছে আমার রাইটিং এর। তাহলে বুঝে দেখেন, এরকম প্র্যাকটিক্যাল ক্লাস যদি আপনি করেন রাইটিং এ, আপনি কেন এক্সপার্ট হবেন না? এরপর 50 থেকে 70 নম্বর ক্লাস থাকবে ওরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। সার্টেন টপিকের উপর আপনি স্পিকিং করবেন। তাহলে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, এইভাবে যদি আপনি করাতে থাকি, আপনি কেন পারবেন না? আর 3 মাসের ভিতরে যদি কাভার করতে না পারেন, এর থেকেও যদি বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন। তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, এই 2000 টাকার ভিতরেই আপনি ক্লাসগুলো করতে পারবেন। এতটুকু আমি আপনাকে বলে রাখলাম।
আরেকটা বিষয় কি, রেগুলারিটি মেনটেন করলে 3 মাসও লাগে না, 2 মাসের ভিতরে কাভার করা যায়। আর যারা একবারে দিতে পারবে না, যারা পারবেন ভালো, আর কোনো ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন এই নাম্বারে। যারা পারবেন এখনো ভর্তি হতে পারেন, বিকাশ, নগদ বা রকেট আছে, সেন্ড মানি করে জানাবেন। যারা ইন্ডিয়া থেকে আসছেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ফোন পে নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও ক্লাস করতে পারবেন, আমি এটা বলে রাখলাম। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, টাকা পাঠানোর পর লাস্ট ডিজিটটা হোয়াটসঅ্যাপে লিখে দিবেন বা একটা স্ক্রিনশট পাঠাবেন। যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন, আমি আজকের এই ক্লাসটা শেষ করেই পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে সবাইকে একসঙ্গে অ্যাড করে নিব। আর যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, সবার নাম এন্ট্রি করা হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি অ্যাড করে নিব। যারা বাইরের দেশ থেকে আসেন তারাও ক্লাস করতে পারবেন, অনেক ভালোভাবেই করতে পারবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, শিখতে পারবো, আমি করতে চাই, শেখার ইচ্ছা আছে, এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো, আপনিও খুব কম সময়ের ভিতরে এখান থেকে এক্সপার্ট হতে পারবেন। এটা আমি আপনাকে অ্যাসিওর করছি। আর অনেকেই মনে করে যে ফ্রি ক্লাস এইভাবে নিচ্ছে, পেইড কোর্স ভালো হবে কিনা, বা কয়টা ক্লাস নিয়ে নিবে কিনা, বা আরেকজন কেউ ক্লাস নিবে কিনা। এখানে এরকম কিছু হবে না, কারণ এটা আমার কোনো ইয়ে না, আমার কোনো কোচিং সেন্টার না, কোনো অর্গানাইজেশন না। আর এটাই আমার মেইন কোনো বিজনেস না। আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি। আমার এই জায়গাটা আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমকে কাজে লাগিয়ে নিয়ে থাকি। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যারা অনলাইনে বিভিন্ন জায়গায় ধরা খায়, সেটা কেমন জানেন? একটা পেজ থেকে আপনি ইংলিশ কোর্সের একটা বিজ্ঞাপন দেখলেন, বুস্ট করা পেজ, হ্যাঁ, পোস্টটা বুস্ট করা, আপনার কাছে বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা দেখে আপনি ভর্তি হয়ে গেছেন। আপনি জানেন না কোন টিচার ক্লাস নেয়, কিসের ক্লাস নেয়, কে ক্লাস নেয়, আপনি জানেন না। অর্থাৎ যারা বিভিন্ন অর্গানাইজেশনের নামে ক্লাসগুলো করেন বা কোর্সগুলো করেন, তারা মেইনলি ধরা খায়। এখন আর এরকম হয় না, এখন সবাই ভালোভাবেই ক্লাস নেয়, আগে এটা হতো। তো সেটা হচ্ছে, মনে করেন একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া, সেই প্রতিষ্ঠানের নামে ইংলিশ কোর্স চালু করেছে। এখন সেখানে যে কে ক্লাস নেয় আপনি নিজেও জানেন না, মাঝখানে একজন ব্রোকার হিসেবে থাকে, সে আপনাকে ভর্তি করাচ্ছে, সে টিচার হায়ার করছে, সেই টিচারকে দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। সেই টিচারের সঙ্গে যখন তার হচ্ছে না, টিচারকে যখন সে পেমেন্ট দিতে পারছে না, তখন সে আরেকজন টিচার নিয়ে আসতেছে, আপনি আরেকজনের ক্লাস করতেছেন। সেও যখন পারতেছে না, ওই ক্লাসগুলো গুলিয়ে যাচ্ছে, তখন আর হচ্ছে না। বাট আমার এখানে তো এরকম কোনো কিছু না, আমার তো এটা কোনো প্রতিষ্ঠান না। আমার আর আর 5 জন টিচার নেই যে আমার অন্য কাউকে টাকা দিতে হবে বা কোনো কিছুই না। এটা আমার নিজের ভালো লাগা, নিজের প্লেজার থেকে আমি নিয়ে থাকি, আমার নাম ব্যবহার করে নিচ্ছি। এখানে এই যে আপনার টাকা পয়সা মেরে যাবে, এই ধরনের কোনো ভয় নেই। কারণ এই জায়গাটাতে আপনি যদি একটা ব্যাড কমেন্ট করেন, তাহলে তো সেখানে আপনার ওই 1,000 টাকা চেয়ে আমার, মানে, মান সম্মানের ভয় অনেক বেশি, লক্ষ লক্ষ টাকার আমার আমার ক্ষতি। কারণ আমি যে জায়গাটাতে আছি, আমি যেভাবে সুনামের সাথে সব জায়গায় চলি, এটা আপনারা কেউ পার্সোনালি যদি আমাকে চিনে থাকেন, চিনবেন। যারা পেইড কোর্সে আসবেন তারা সবাই চিনবেন, বুঝতে পারবেন এক এক করে। আর যদি এরপরেও বিশ্বাস না থাকে, ভরসা না থাকে, ফ্রি ক্লাসগুলোই করেছেন, পেইড কোর্স করতে হবে না। এটা যারা করার তারা এমনিতেই করে। আপনার মনে থাকবে আমার কথা, যে একটা লোক ছিল, এইভাবে ক্লাস নিয়েছিল, এইভাবে দেখিয়েছিল। আর যারা রেগুলার হয়তো এই ফ্রি ক্লাসগুলো করছেন, তারাও অ্যাটলিস্ট আমাকে একটু হলেও চিনতে পারছেন, আমি কিভাবে পড়াই, কতটা পরিশ্রম করে পড়াই। আমি কিন্তু একটা, দুইটা, তিনটা ক্লাস নিয়ে থেমে যাইনি, ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আপনাদের এখান থেকে আমি নিয়ে আসতেছি, বা কি বলবো, করিয়ে আসতেছি প্রত্যেকটা ক্লাসই। তো এটা আপনাদের বুঝতে হবে, আপনাদের নেওয়ার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো যদি মনে হয় দ্রুত ভর্তি হয়ে যাবেন, যদি মনে হয় একটা মেন্টরের অধীনে থেকে, টিচারের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, আপনি করতে পারেন। আবারও বলছি, ব্যর্থ হবেন না, অনেক ভালোভাবে, অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন থিংস। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, ওই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, তাহলে আপনি এটা ভর্তি হয়ে যেতে পারেন। রেগুলারিটি জাস্ট মেনটেন করে ক্লাস করবেন, বাকি দায়িত্বটা আমার। আই আই হোপ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন 3 মান্থ, ইনশাল্লাহ। ওকে। তো কনভারসেশনে যেটা দেখাতে চাচ্ছিলাম, একটু এই জায়গায় মনোযোগ দিন। আমরা অনেকেই আছি ইংলিশে রিডিং পড়তে পারি, প্যাসেজ পড়তে পারি, বাট পড়ে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি, এটা আমরা বের করতে পারি না। কারণ ওই টেন্স আইডেন্টিফাই করতে পারি না, ভার্বের ফর্ম বুঝি না। তো এটা করলে কি হবে, এটা অ্যানালাইসিস করলে রিডিং এর স্কিলটা বাড়বে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসবে। যখন একজন মানুষ আরেকজনের সঙ্গে কনভারসেশন করছে, ঠিক কোন ধরনের স্ট্রাকচারগুলো সেখানে বেশি ব্যবহৃত হয়, এটা আপনি বুঝতে পারবেন। আর এটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি নিজে যখন কারোর সঙ্গে কথা বলতে যাবেন, কমিউনিকেশন করতে যাবেন, কনভারসেশন করতে যাবেন, সহজে করতে পারবেন।
ওই ওই অ্যাকচুয়াল স্ট্রাকচারটা ব্যবহার করে। গত ক্লাসের লাস্টে যারা ছিলেন, আমি বাংলা থেকে ইংলিশে কিভাবে সেন্টেন্স ট্রান্সলেট করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে ইংলিশ টু ইংলিশটা একটু দেখাবো। যেমন দেখেন, এখানে বলছে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। এখানে সাবজেক্টটা কি? মোবাইল ফোন। প্রত্যেকটা ইংলিশ বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, ইজটা ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই। তাহলে এই ইজ, অ্যাম, ইজ আর দেখলেই আমরা অ্যাম, ইজ আর দেখলেই আমরা অনেকেই মনে করি যে এটা ওটাকে কি বলে, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট না, এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, এটা বি ভার্বের একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলাটা কি তাহলে? যে মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। ইট হ্যাজ অ্যাডেড, হ্যাজ প্লাস ভি থ্রি, অর্থাৎ এটা যুক্ত করেছে একটা নতুন ডিমেনশন, মাত্রা, লেভেল। ডিমেনশন মানে কি? একটা লেভেল বা মাত্রা আমাদের জীবনে অ্যান্ড যোগাযোগ ব্যবস্থায়, অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। বাট ইট ক্যান বি মিস ইউজ বাই সামন, কিন্তু এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রাহেল আর রাহেলা অন দ্য ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। হ্যাঁ, এবার আনিস এবং রাহেল দুইজনের ভিতরে একটা কনভারসেশন বা কথোপকথন হচ্ছে। তো আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? বলছে, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? I'm fine too. You know, I have bought a new mobile phone yesterday. Here it is. কি বলছে? I have bought, তাহলে হ্যাভ প্লাস ভি3, এটা কোন টেন্স? এটা আমাকে ধরা শিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট, বাই মানে কেনা, পাস্ট পার্টিসিপল বট। তো আই হ্যাভ বট, আমি কিনেছি। বলছে, নাইস, ভেরি নাইস। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ডাবল বেস ওয়ার্ড যুক্ত করছে, ডু ভার্বের ব্যবহার আছে। বলছেন, নাও ডেইস মোবাইল ফোন ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস। বর্তমান সময়ে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি, ক্যান প্লাস বি ওয়ান। তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখছি, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখছি, এখানে আমরা আবার মডালার সেন্টেন্স দেখছি যে ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট, খুব কম সময়ের মাধ্যমে, খুব কম সময়ে এটার মাধ্যমে। ইউজিং আ মোবাইল ফোন উই ক্যান টেক ফটোগ্রাফস, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। মোবাইল ফোন ব্যবহার করে বা ব্যবহারের মাধ্যমে আমরা ছবি তুলতে পারি, ভিডিও দেখতে পারি, মিউজিক এনজয় করতে পারি, তাই না? বলছে, রাইট, ইউ আর এনিথিং এলস, আর কিছু কি বলছে দেখেন, এইবার একটু বোঝেন। মোরওভার, অধিকন্তু, এই মোরওভারটা কি? একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড, তাই না? মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, দ্যাট ইজ দ্য সাবজেক্ট, দেন ভার্বটা হচ্ছে হ্যাভ বিন ইনক্লুডেড। অর্থাৎ হচ্ছে হ্যাভ বিন প্লাস বি থ্রি, এটা কিসের স্ট্রাকচার বলতে পারেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ অর্থটা কি? যে মোবাইল ফোন মানে মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে এটাতে, সংযুক্ত করা হয়েছে এটাতে। কোনটাতে? ওই মোবাইল ফোনে। তার মানে দেখছেন, এই যে এইমাত্র যে জিনিসটা আপনাদেরকে দেখালাম, প্যাসিভ ভয়েস, এই প্যাসিভ ভয়েসে কিন্তু মানে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কিন্তু প্র্যাকটিক্যাল কনভারসেশনেও অ্যাপ্লাই হয়। তাহলে এই যেটা দেখালাম প্যাসিভের ব্যবহার বা ডিরেক্ট সেন্টেন্সগুলোর ব্যবহার, এটা না শিখলে কি আমরা প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো? পারবো না। দেখেন, বলছে, ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। বলছে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইউ টকিং মানে তুমি কি বলছো এই বিষয়ে, তুমি কি বলছো এই বিষয়ে। নাওয়াডেইজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন। বর্তমান সময়ে কিছু লোক সন্ত্রাসী কার্যক্রম চালায় এই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বা মোবাইল ফোন ব্যবহার করে। ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিচিং গার্ল। এটা একটা সহজ উপায় হয়েছে মেয়েদেরকে উত্ত্যক্ত করার বা বিরক্ত করার। বলছে, নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়। মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্টস সেই দ্যাট, বিশেষজ্ঞরা বলে যে দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন। বলছে, রিয়েলি? আই ডিডেন্ট নো ইট বিফোর। এটার বাংলা কি বলেন তো? আমি এটা আগে জানতাম না। ডিড নট নো পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। আচ্ছা, আমি যদি বলি যে আমি এটা জানতাম, অর্থাৎ এইটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি হবে, কেউ বলতে পারেন? এই বাক্যটার অ্যাফার্মেটিভ কি হবে? আই ডিডেন্ট নো ইট বিফোর, এখন আমি এটাকে অ্যাফার্মেটিভ যদি করি কি হবে?
I knew. রাইট, অর্থাৎ নো এর পাস্ট ফর্ম কি, নিউ, সো আই নিউ ইট। বলছে ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, এমনকি কিছু ছাত্রছাত্রী তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট। রিমেইন মানে থাকা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর আগেরটা মডালের সেন্টেন্স। আর মডালের সেন্টেন্স কেন হয়, আমি কি বলছিলাম যে আমাদের 12টা টেন্স আছে, কিন্তু শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। তো কি বলছে, যেমন কি কিছু ছাত্রছাত্রী সারা রাত ব্যস্ত থাকে এই মোবাইল ফোনে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট বিকজ দ্য মোবাইল অপারেটর্স প্রোভাইড ভেরিয়াস ফ্যাসিলিটিস অ্যাট নাইট, বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট। এটা মোবাইল ফোনের দোষ না, এটা আমাদের দোষ। অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল, আমাদের মোবাইলের সঠিক ব্যবহার করা উচিত। তাহলে শুড প্লাস বি ওয়ান। নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর। হ্যাভ টু প্লাস বি অন এটা কি, এটা সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স, আমার এখন প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে। বলছে ওকে, সি ইউ লেটার, বাই। সি ইউ লেটার, বাই। তাহলে এই যে একটা ছোট একটা কনভারসেশন, এটা তো ফার্স্ট কনভারসেশন। এর পরে যেগুলো আছে আরো অ্যাডভান্স লেভেলের আছে, আরো জটিল সেন্টেন্স আছে, তো সেটা পরে দেখবো আমি, সমস্যা নাই। বাট এইখানে যেটা আমরা কি পেলাম দেখেন, এই যে দুইজনের ভিতরে যে কনভারসেশন, এর ভিতরে মেইনলি কোন স্ট্রাকচার গুলোর বেশি ব্যবহার হয়েছে। আমরা এখানে একটা সেমি মডেলের স্ট্রাকচার দেখছি, মডাল ভার্ব দেখছি, এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স দেখছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ আছে। হ্যাঁ, এই যে সেন্টেন্স গুলো আমরা দেখছি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো এই সেন্টেন্স গুলো যদি আমরা বুঝতে পারি যে একজন একজন মানুষ যখন আরেকজনের সঙ্গে কনভারসেশন করছে, কমিউনিকেশন করছে, সেখানে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহৃত হচ্ছে, এটা বুঝতে পারলে কি হয়, আপনি যখন একজনের সঙ্গে কমিউনিকেশন করবেন, ওই কমিউনিকেশনটা অনেক ইজি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। এটা হচ্ছে বিষয়, এবং প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। আগামীকালকের ক্লাসটা কেউ মিস করবেন না, আগামীকালকের ক্লাস আমি সম্পূর্ণ স্পিকিং এর উপর নিব। এটা করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ বা কতটা ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে? তো আরেকটা কথা আমি বলছি, আর যারা পেইড কোর্সে আসবেন, আমার লেখা এই পিডিএফ বুকটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই আপনারা এটা পাবেন। এই বইটা সাথে রাখবেন এবং রেগুলার ওয়েতে আমার ক্লাসগুলো করবে। এর ভিতরে ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সবকিছুই ধারাবাহিকভাবে এখানে সাজানো আছে। এই লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, প্রিপোজিশন, ভার্ব, টেন্স, মডাল, ভয়েস, ফার্মিং করছেন, ট্যাগ করছেন, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাঁ, মডাল ভার্বের যেসব ব্যবহার, এরপরে আর যেটা আমার যে মেইন যে বইটা, ওই যে বললাম ওই অর্গানাইজেশনটাকে ইন্ডিকেট করে লেখা, সেই বইটা, সেই বইটা আপনারা অফলাইনে অর্ডার করতে পারেন। ওই বইটার প্রাইস হচ্ছে আপনার 400 টাকা। ওইটার নাম হচ্ছে এই যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইটা যেন, এই যে বইটা। সো আপনাদের তো দেখালাম একবার, এই যে। সো এই বইটা আপনারা অর্ডার করতে পারবেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা বড় 400 পেজের একটা বই। এখান থেকে আপনার সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হয়। ঠিক আছে? ওয়েবসাইটে লিংক পাবেন, sohagsenglishcare.shop লিখলেও চলে আসবে, দেখবেন sohagsenglishcare.shop। হ্যাঁ, অথবা আমি লিংক পাঠিয়ে দিব, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। আর যারা কোর্সে ভর্তি হতে চান, আমি এটাও আপনাদেরকে বলছি, আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের, আমি কিন্তু অন টু ওয়ান স্পিকিং টেস্টও নিয়ে থাকি, যে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করলো। একটু ওয়েট করেন, আপনাদের কোনো কথা থাকলে আমি কথা নিব, কথা বলবো। সো এই যে স্পিকিং টেস্ট গুলো, এটাও কিন্তু আপনারা দিতে পারবেন যারা পেইড কোর্সে আসবেন। এই যে একটা ছেলে, But does সম্রাট নাম, prefer to এ close আমার কাছ থেকেই কোর্স করে আইএলটিএস close কমপ্লিট করছে, এবং এ অনেক ভালো, ফ্লুয়েন্টলি কথা বলতে পারে বা কথা বলে। prepare this. সো আমার অত স্টুডেন্ট দরকার না, আমার যতগুলো থাকবে তারা যাতে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারে, সেইভাবে আমি কিন্তু কাজগুলো করে থাকি। আর প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা করে আইডি কার্ড দিব, যারা পেইড কোর্সে আসবেন। আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করছেন, নাম্বারটা হারিয়ে যেতে পারে বা ডিলিট হতে পারে, এইটা আমাকে আবার দেখালে আপনার যে কোনো ব্যাচে আমি আবার অ্যাড করে নিতে পারবো। কারণ এখানে আমি এটাই চাই, একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু পাবেন, সবকিছু করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, এগোতে পারবেন, এইটাই হচ্ছে মেইন বিষয় বা চাওয়া। তো করার চেষ্টা করবেন। আর এই যে প্যাসিভ রিলেটেড যেগুলো দেখালাম, যেগুলো বললাম, কনভারসেশন, পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দিলে একটু প্র্যাকটিস করবেন। আর যারা এখনো পর্যন্ত পেইড কোর্স করতে চান, সেন্ড মানি করে জানাবেন। 3 মাসের কোর্স, 2000 টাকা কোর্স ফি। একবারে না পারলে 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আগামীকালও রাত 9:30টায় সিক্স ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। থ্যাংক ইউ সো মাচ, and good night to all of you.